তাহলে রূপম দা বলো, ডিনার করলে? না, ডিনার রূপম হয়নি। এত সময় লাগলো কেন বাড়ি ফিরতে? আরে বাড়ি ফিরতে সময় লাগলো তার কারণ আমি তো বাস পাচ্ছিলাম না। তো তুমি তো উল্টো অনেকক্ষণ ডাঙায় নেমে যাও। আমি একটু দর্শকদের কন্টেক্ট দিয়ে দিই, আমি রূপম সাগর নীল একই জায়গায় ইন্টারভিউ করতে গেছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম তো রূপম বাগুইহাটিতে নেমে গেছিল, সাগর নীলা উল্টো ডাঙায় নেমেছে, ট্রেন ধরেছে, আর আমি বাড়ি চলে এসেছি, একই ক্যাবে ছিলাম। তো রূপম অত আগে নেমে গেলে কেন? তুমি তো উল্টো ডাঙায় নামলে তো বেটার এ পেতে আর কি। আসলে বাগুইআটি থেকে কি বলতো ফাঁকা বাস পাওয়া যায়, এবার উল্টোডাঙায় গেলে না আর মানে ফাঁকা পাওয়া যায় না। এবার 1 ঘন্টা 15 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে আসাটা বিশাল চাপের হয়ে যায়। তাই জন্য ওখানে নামলাম, এবার ওখানে বাসই ছিল না। আমি মিষ্টির দোকানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে যখন বাস পেলাম, বাসটা ফাঁকা ছিল, অনেক পর বাস পেয়েছি। আচ্ছা, রূপম দার ওখান থেকে আমার মনে হয় যে মেট্রো মেট্রো করে মেট্রো বয়ে দেখা দরকার। হ্যাঁ, তাহলে মেট্রো করে যদি যেতে তাহলে বরং ভালো হতো, যে হম। সামনে আমাদের এসে নেমে পড়তে। হ্যাঁ, আমার ওটা পরে। কর্মতে আমার কর্মতে যেমন যাদবপুরটা খুব দূর হয়ে যায়, কিন্তু ট্রেন জার্নি যেহেতু, যে কারণে মোটামুটি দাঁড়াতে হয় না, সময় হয়তো লাগে কিন্তু মানে চলতে থাকে। রূপম দাকে যেমন আজ দাঁড়াতেই হয়েছে বাসের জন্য অনেকক্ষণ। আমি আগরপাড়া নেমে গেছি, রূপম দা তখন বাস পেয়েছে চলে। হ্যাঁ, ও তো আমি দেখলাম গ্রুপে লিখেছে ও 5টা নাগাদ ফিরেছে আর কি। হুম। হ্যাঁ, অনেক দেরি। যাই হোক, তো আজকে আমাদের সব আমরা ভুলভাল টপিক নিয়ে আলোচনা করবো বলে এসেছি, সিনেমার টপিক কমই আছে। সব থেকে প্রথম টপিক হচ্ছে বিগ বস আন্ডারটেকার আসছে, এটা কি তোমরা শুনেছো? আমি আজকে আমি সকালে আমি এটা দেখছিলাম। দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, না তোমাদের দেখো, আন্ডারটেকার, তারপর আরেকজন যেন কে আসছে একটা বলছিলে, মাইক টাইসন টাইসন। টাইসন আসছে। হ্যাঁ, মাইক হ্যাঁ। টাইসন। বিগ বস কি তোমরা কোনো কালে দেখেছো? এইটা হচ্ছে প্রশ্ন। না, আমি দেখো দেখিনি, টিভিতেও দেখিনি, দেখিনি। ওই কখনো কখনো ফেসবুকে ক্লিপ ক্লিপ এসছে, সেখানে আর কি একটু আধটু ওই সালমান খান চিৎকার ফিৎকার করছে, এই করছে, বা কোনো ক্লিপ ধরো খুব ভাইরাল হয়ে গেছে, যেরকম ওই শেহনাজ গিলের ক্লিপটা খুব ভাইরাল হয়েছিল, তোয়াডা কুত্তা টমি সাডা কুত্তা কুত্তা, ওইটা। তো এইরকম আর কি বিটস এন্ড পিসেস দেখি, যে কখনো মানে আমি অ্যাকচুয়ালি টেলিভিশনে আমি কিছু কনজিউম করি না, বহু বছর হয়ে গেছে, ছেড়ে দিয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে আমার আর কি বিগ বস শোটা দেখার কোনোদিনও ইন্টারেস্ট হয় না, আমি বুঝতে পারি না যে কি হয়। মানে বাড়িটার মধ্যে সবাই সবাইকে গালাগালি দিচ্ছে, ঠিক আছে, লাফড়া কি লাফড়া লাফড়া মানুষের হয়। জীবনে যখন মানুষের জীবনে যখন লাফড়ার অভাব, তখন তারা বিগ বস দেখে, এইটা হচ্ছে বিষয়টা। না, বেসিক্যালি কিন্তু লোকে কিন্তু পছন্দ করে, জানো তো, এই বাওয়ালটা দেখা লোকে কিন্তু খুব পছন্দ করে। এটাই এটাই ইউনিভার্সাল ট্রুথ। বাওয়াল হলেই হয়েছে, ঠিক আছে। কিন্তু বিগ বসের, না দেখো, ফরম্যাটটা ইন্টারেস্টিং, যে একজন করে সপ্তাহ থেকে বেরোবে, এক সপ্তাহে একজন করে সবাই ভোট দিয়ে বের করবে, টাস্ক পাস দেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরোটাই স্ক্রিপ্টেড। তো সেইটা না, আমি হচ্ছে যে শুনেছিলাম বেসিক্যালি শিল্পা শেঠ, এটা একটা বিগ ব্রাদার বলে লন্ডনে একটা শো হতো, বিগ ব্রাদার বলে, সেটাতে শিল্পা শেট্টি পার্টিসিপেট করেছিল। আমি আর কি পড়েছিলাম হচ্ছে কুইজের জন্য, হুম, স্কুলে কুইজ হতো, তো ওখানে আর কি এটা এসেছিল একবার কোয়েশ্চেনটা। তো সেখানে ছিল হচ্ছে যে ওই শিল্পা শেট্টি ওই বিগ ব্রাদারে পার্টিসিপেট করেছিল, ওখানে জিতেছিল ও। তো ওই হুম। ফরম্যাটটাই ওরা এসে ইন্ডিয়াতে আর কি অ্যাডাপ্ট করেছিল, যে বিগ বস। এবং আমার মনে হয় প্রথম সিজনে মনে হয় রবি কিষান জিতেছিল, যেটাতে ওই জিন্দগি ঝান্ডবা ফির ভি ঘমন্ডবা, ওইটা খুব ভাইরাল হয়েছিল তখন। তখন তো ভাইরাল কথাটা ছিল না, বাট ওই ডায়লগটা আর কি খুব মানে প্রচলিত হয়েছিল আর কি। রবি কিষান মনে হয় ফার্স্ট সিজনের উইনার ছিল, জিন্দগি ঝান্ডবা ফির ভি ঘমন্ডবা। না, ফরম্যাটটা ইন্টারেস্টিং, কিন্তু পুরোটাই যেহেতু স্ক্রিপ্টেড, মানে যারা ধরো বেশি এন্টারটেন করতে পারছে, পাবলিক রেজোনেট করছে যাদের সঙ্গে, তাদেরকে টিকিয়ে রাখে, আমি এরকম শুনেছি, যে অনেক অনেক সপ্তাহ ধরে তাদেরকে টানতে থাকে আর কি, এই এই ব্যাপারটা চলে রূপম আর কি। উঠছে না, রূপম বলো, তুমি বলো, নাহলে ওই কে কমেন্ট সেকশনে রেগে যাবে আবার। রিয়া রিয়া, নাহলে রিয়া রাগ করবে। এই একটা জিনিস নিয়ে যে এখন আমাকে সব সময় এটা নিয়ে বলতে থাকছে। জানো, দর্শকরা নাম দিয়েছে রূপম প্লাস রিয়া ইজিক্যাল টু রুপিয়া। রুপিয়া। বলো রূপম দা, তোমার ফিলিং বলো, যে দেব শুভশ্রীর পরে তুমি এরকম একটা পেলে, এটা তো হাসিল করা কম ব্যাপার নয়। যা তা বলে যাচ্ছে ভুলভাল। এই না না, সাগরনীল এরকম বলে না, রূপমের কেউ অপেক্ষা করছে অনেক দূরে। এই 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 না না, কি বলবো? আরেবিয়ান আমি সির কাছে। দেখো, আমরা ওদিকে না যাই। আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে বিগ বসের মানে সালমান খান, আমার একটা, দেখো, একটা সিরিয়াস আমি একটা ডিসকাশন তুলবো, সেটা হচ্ছে যে তোমাদের কি মনে হয় যে সালমান খানের এতটা অ্যাভেলেবল, মানে এরকম একটা সময় না হয় উচিত, একটু বিগ বস টিগ না, বস আমি সরিয়ে দিয়ে আমি বলছি একটা জিনিস, ফোকাস এটা খুব করা উচিত? ইন্টারেস্টিং ব্যাপার, আমি জানি না তোমরা জানো কিনা। একবার একটা
কোথাও মানে ইন্টারভিউ হচ্ছিল, বুঝতে পারলো তো, মানে পাবলিক রিয়াকশন টাইপের চেন্নাইতে হচ্ছিল। তো এবার মানে বিগ বস তো অনেকগুলো ভার্সন হয়েছে, মানে ধরো তামিল বিগ বস হয়, বাংলাতেও হয়েছিল, সেখানে তখন জিৎ হোস্ট করেছিল আমার মনে হয়। বাংলাতে মনে হয় কমই বার হয়েছে, বাট জিৎ হোস্ট করেছিল। তো তারপরে আরো অন্য ভাষাতেও হয়, তো এবার তেলেগুতেও হয়েছে। এবার এর যে এটা মানে তামিল যে ফরম্যাটটা, সেটার হোস্ট ছিল যে কামাল হাসান। এবার একটা কোনো সার্ভে করছিল, এরকম পাবলিক রিয়াকশন নিচ্ছিল এতে, চেন্নাইয়ের রাস্তাতে। তো সেখানে অনেক লোক, এইটা হচ্ছে তোমাকে যখন বলছি সেই সময় না কামাল হাসানের ছবিগুলো ওয়ার্ক করছিল না, বুঝতে পারলে তো। মানে কিছু মানে বিক্রম দিয়ে তো কামাল হাসান কাম ব্যাক করলো, তার আগে কিন্তু সেইভাবে কামাল হাসানের অনেকদিন ধরে ছবি কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করছিল না। তো সেই সময়টা দেখা গেছে যে প্রচুর ইয়াং ছেলেমেয়েরা তারা কিন্তু কামাল হাসানকে চেনে হচ্ছে থ্রু বিগ বস, যে মানে হি ইজ আ ভেরি এস্টারিয়ার স্টার, যার হয়তো অত বেশি ছবি টবি দেখেনি, কিছু এক দুটো দেখেছে, বাট বেশিরভাগ লোকে কিন্তু চেনে হচ্ছে বিগ বসের জন্য, যে বিগ বস হোস্ট করে কামাল হাসান। এটা কিন্তু অদ্ভুত একটা জিনিস কিন্তু, মানে এটা কিন্তু নোটিস করেছে। এবং এটাকে পরবর্তীকালে ভারতওয়াজ লাঙ্গন কিন্তু কোয়েশ্চেন করেছিল কামাল হাসানকে, আই থিঙ্ক 2018 সালে, যে মানে তুমি বিগ বস হোস্ট করলে কেন। তো বললো যে আমি বিগ বসের মাধ্যমে প্রত্যেকটা বাড়ি বাড়িতে পৌঁছে গেছিলাম, বিগ বসের মানে পপুলারিটি প্রচন্ড, তো আমি প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে গেছি, এবং প্রচুর আমাকে ইয়াং অডিয়েন্স চিনেছে থ্রু বিগ বস, যারা আমাকে আগে হয়তো আমার কাজ দেখে। তো সেম ভাবে আমি সালমান খানের ক্ষেত্রে শুনেছিলাম যে সালমান খান কিন্তু টেলিভিশনে বিগ বস করে আরো আরো বেশি নিজের রিচ বাড়িয়ে নিয়েছে, মানে বিভৎস রিচ বাড়িয়ে নিয়েছে। এবং তুমি দেখবে আমার মনে আছে 2012 সালে তখন সালমান খান বিগ বসের একটা এপিসোডের জন্য 4 crores নিত, আর এখন মনে হয় প্রায় 15 কোটি না 16 কোটি টাকা ও চার্জ করে ফর ওয়ান সিঙ্গেল এপিসোড। তো মানে ওখানে কিন্তু টাকাও প্রচুর আছে, প্রচুর টিআরপিও আছে, প্লাস টেলিভিশন যেহেতু প্রচুর, মানে টেলিভিশন তুমি বুঝতে পারছো 40 কোটি 50 কোটি লোকে দেখে, সিনেমা তো দেখে হচ্ছে 3-4 কোটি লোকে পুরো ইন্ডিয়াতে। তো সেখানে ওর রিচটা মারাত্মক। এবং সালমান খান, আমি একটা ইন্টারভিউ দেখি, সালমান খান জেনারেলি খুব বাজে ইন্টারভিউ দেয়, বাট আমি একটা ভালো ইন্টারভিউ দেখেছিলাম। ওখানে সালমান বোঝাচ্ছিল যে আমি মানে আমার অনেক চেনা পরিচিত লোকজন আছে, তারা অনেকে না মানে বড় পর্দায় কাজ করেছে, এখন কাজ পাচ্ছে না, টেলিভিশনে কাজ পাচ্ছে, তো যেতে চায় না, আমাকে বলে যে আমি টেলিভিশনে কাজ পাচ্ছি, আমি করবো না। তো আমি তো বোঝাই যে ভাই টেলিভিশনে কাজ কর, টেলিভিশনে তুই আরো বেশি পপুলারিটি পাবি, মানে যতটা রিচ সিনেমা তোকে দিতে পারবে না সেই রিচ তোকে টেলিভিশন দিতে পারবে। তো এগুলো কিন্তু তুমি দেখবে সালমান খান বিগ বস যখন করেছে, সেই সময় সালমান খানের কিন্তু কেরিয়ার খুব পিকও নিয়েছে, মানে ওয়ান্টেড ওয়ান্টেড ওই সময়টাতে সালমান খান পর পর হোস্ট করছে, মানে ওগুলো সব একসাথে কিন্তু ওকে হেল্পই করেছে অ্যাকচুয়ালি। তারপর দশ এখন যেটা কাদাম বলে প্রবলেম একটা হয়ে শো গেছে, হতো বোধহয়, একটা 10 কাদাম বলে একটা শো হতো। ওটা বিগ বসের আগে হতো 10 কাদাম। তো তারপরে আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে কি যে সালমানের যেটা এখন হয়ে গেছে, সিকান্দার ছবিটার ক্ষেত্রে আমি বলছিলাম যে ও না বিগ বস হোস্ট করে করে এখন অভিনয়টাও বিগ বসের মতোই করছে, মানে বিগ বসে হোস্ট যেভাবে করে, এটা দেখবে আমি সিকান্দারের সময় বলেছিলাম, সে উইকেন্ড কা ওয়ান না কি সব আছে না, দেখবে ওই ফেসবুকেই দেখি, ওখানে যেভাবে হোস্ট করে কথাবার্তা ওইভাবেই বলছে সিনেমার মধ্যে। তো তুমি দেখবে অনেকের বক্তব্য দেখে অরিত্র চাদরের তলায় লুকিয়ে বিগ বস দেখে। আমি দেখি সিরিয়াসলি, আমার পেশেন্সই নেই, মানে আমি ওইসব দেখতে পাবো না। আমার কিছু ন্যারেটিভ বেস না হলে আমি রিয়েলিটি শো দেখতেই পারি না। মানে আমি মানে কোনো গল্প যদি না হয় আমার মানে আমি মানে যদি দেখিও মানে 5-7 মিনিট পরে আমি বোর হয়ে যাই আর কি। না দেখো, ব্যাপার হচ্ছে যে আরেকটা যেটা দাস কাদামের কথা উঠছিল, তো দাস কাদামে একটা এপিসোড আছে, তোমরা কি দেখেছো, যেখানে সঞ্জয় দত্ত এসছে আর জ্যাকি শ্রফ এসছে, মানে মদ নিয়ে কথা হয়েছে, মদ খাওয়া উচিত নয়, কিন্তু যদি আর কি খেতেই হয় তাহলে একটু মাঝে মাঝে, ঠিক আছে স্বাস্থ্যের জন্য ভালো ওটা। ওই জায়গাটায় তিনজনে যা করে, একটা লিমিটেশন ঠিক আছে। আজকে হ্যাঁ যখন এটা আজকে যখন মানে ইয়ে নিয়ে কথা উঠলোই, মদ নিয়ে কথা উঠলো, আমাদের তিনজনের একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা তিনজনের পার্টিতে গেছি, মানে ওখানে ওরা কিছু করেনি, যা করেছিলাম আমিই করেছিলাম, ঠিক আছে। ওখানে হচ্ছে আমরা তিনজন পরে ভালো মতো খেয়েছি, ঠিক আছে। এবার খাওয়ার পরে এমন একটা জিনিস আমি করেছি, ওরা দুজন অবাক হয়ে গেছে, মানে আমার ঠিক পাশে ওরা দাঁড়িয়ে রয়েছে, এবং ওরা সব এটা কি করলে, মানে এটা করার কথা কেউ ভাবছে না, তুমি এটা করলে কি করে, ওটা আমি বলবো না, মানে আমি পরে যখন নিজে ভাবি। নাম, ব্যাপারটা হচ্ছে নাম বলছি না, বড় একজন শিল্পী, তাকে রূপম দা পেছন থেকে কি জড়িয়ে ধরেছে, একদম পুরো টাইটানিকের পোজ, ঠিক আছে। তা আমি আর অরিত্র চমকে গেছি এক সেকেন্ডের মানে জন্য, আমরা না ভয় খেয়ে গেছি যে কি হলো। মানে আরে লোক শিল্পী ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, ইনফ্লুয়েন্সিয়াল কোনো পার্সন আর কি।
মানে শুধুমাত্র লোকে হ্যাঁ এটা বলতে হবে যে তার একটা ইনফ্লুয়েন্স রয়েছে আর কি বড় সড়ো। বিশাল আচ্ছা, বড়। লোকে ভাবতে পারে কোনো নায়িকা ফাইকা কিনা, নায়িকা ফাইকা নয়। না 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 না। ওইরকম নায়িকা তুমি ভাবো এরকম হলো যে নায়িকাকে একটা পার্টিতে কোনো নায়িকাকে মদ খেয়ে কোনো ক্রিটিক সে হঠাৎ করে পেছন থেকে কি জড়িয়ে ধরলো, খুবই বাজে, খুব বাজে ফিল। ভরদ্বাজ গাঙ্গান শ্রুতি, আচ্ছা তোমরা এখানে মনে পড়লো নায়িকার সঙ্গে ক্রিটিকের কথা বলতে, ভরদ্বাজ গাঙ্গান আর শ্রুতি হাসানের ইন্টারভিউটা শুরু হওয়াটা দেখেছো? ভাইরাল হয়ে গেছে রিলটা, যেখানে শ্রুতি হাসান বলছে ভরদ্বাজ গাঙ্গানকে যে ব্যাডি, তোমার মিস্টার ব্যাডি আপনার টাকটা খুব চকচকে দেখাচ্ছে। দেখেছো এইটা? দেখেছো তোমরা? আরে বাপ রে, ব্যাডিও দেখি পুরো একবারে ব্লাস্ট টাস্ট করা আরম্ভ করে দিয়েছে, আলাদাই ভাই। একবার একজন অ্যাক্ট্রেস অরিত্রকে বলেছিল অরিত্রকে খুব কিউট লাগছে আজকে, আমার সামনেই বলেছিল। অরিত্র ঢুকছে ভাই আমাকে লাগছে আজকে। এটা হচ্ছে এই যে পথ কুকুরদের সঙ্গে যেটা হচ্ছে, তোমাদের একটু সিরিয়াস বিষয় ঢুকি, সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য? ওটা তো ইয়ে হয়ে গেছে, ওই ডিসিশনটার উপর মানে ওটা নিয়ে তো রায় দিয়ে দিয়েছে, ওটা নিয়ে আর কি আলোচনা করবো? মানে ওটা নিয়ে যখন আলোচনা করা ওটা হয়েছে যে যাদেরকে ধরেছে তাদেরকে মনে হয় ইনজেকশন দিয়ে ভ্যাকসিনেশন করে আবার ছেড়ে দিতে হবে, এবং আরেকটা মনে হয় রুল দিয়েছে যে ওদেরকে যে কোনো জায়গায় খাওয়ানো যাবে না, তোমার কিছু স্পেসিফিক পয়েন্টস আছে সেখানেই খাওয়াতে হবে, যারা আর কি স্ট্রে ডগসদেরকে খাওয়ায় আর কি। আর আরেকটা দেখলাম যে যাদেরকে মানে যাদের ধরো র্যাবিজ আছে, আর যারা ধরো ওই মানে যাদের আর কি কিছু প্রবলেমস আছে না, কিছু অনেক মানে স্ট্রে ডগসদের যাতে কিছু প্রবলেম থাকে, মেডিকেল কন্ডিশন ইত্যাদি, তাদেরকে আই থিঙ্ক রিলিজ করা হবে না আর কি, বাকিদেরকে ভ্যাকসিনেট করে রিলিজ করে দেওয়া হবে। আমি যতদূর পড়লাম আর্টিকেলে তাই জানতে পারলাম, এবার জানি না এর বাইরে কিছু হয়েছে কি। যেভাবে দুটো পক্ষ তৈরি হয়েছিল, তবে একটা আর্টিকেল পড়েছো বলছে যেই এই যে কুকুরের এই এটা হয়েছে যে সব ধরা শুরু করেছিল, তো তুমি কি দেখেছো যে দিল্লিতে নাকি মোমোর দোকান, যে মোমো স্টল সেগুলো বন্ধ হয়ে গেছিল, এটা শুনেছো? দিল্লিতে প্রচুর মোমো স্টল ছিল, দিল্লিতে তো মোমো খুব ফেমাস, প্রচুর লোকে খায়, তো সেই মোমো স্টল নাকি রাতারাতি সব বন্ধ হয়ে গেছে। তার মানে ওখানে কি যাচ্ছিল বাবু, পারিয়া 3। না, এটা আসলে হাসার বিষয় না, মানে খুবই খুবই বাজে ব্যাপার আর কি। আমি ভাগার কাণ্ড তো এখানেও হয়েছে, কলকাতাতে হয়নি 2018 সালে, মনে নেই? রিসেন্ট ঘটনা বলছি, মানে এটা এটা শুধুমাত্র না মানুষের কতটা অ্যাওয়ার এর উপর ডিপেন্ড করে না। এই কয়েকদিন আগে ঘটনা, খুব ঝামেলা হয়েছিল রাত্রে, মানে সেদিনকে দুপুরবেলা একটা আমি দেখতে পাচ্ছি একটা বয়স্ক লোক, মানে বয়স্ক মানে মানে একদম বয়স্ক লোক নয়, তিনি হচ্ছে একটা হয় না ওই ঠেলা গাড়ির মতো, ওটা করে কিছু কাঠ ফাট নিয়ে আসছে, আমাদের পাড়া থেকে যাচ্ছে। এবার দেখি লোকটা, আমি রাস্তার এপারে আমি আর উনি এই পাড়া, দেখি একটা বড় কাঠের একটা চাই একটা কুকুরের মাথার মধ্যে চাপিয়ে দিয়ে যাচ্ছে। আমাদের কুকুর মানে বাড়ির সামনে কুকুরটা, ওর মা খেতে দেয় ওদেরকে। আমি দেখে ছুটে এসেছি, লোকটা বলছে যে কুকুরটা ঘেউ ঘেউ করে উঠেছে তাই জন্য আমি মারছি। এবার বিশ্বাস করবে না তোমাদেরকে বললে, দুপুরবেলা ম্যাক্সিমাম লোক বাড়িতে, ঠিক আছে, একটা লোক সব উঁকি মেরে দেখছে, একটা লোক না এগিয়ে আসে না প্রতিবাদ করে। হয়তো আমি যদি না থাকতাম চাপিয়ে মেরে ফেলতো। এবার এই লোকটার সাথে আমার ঝগড়া হলো, ঝামেলা হলো, অনেক লোক তারপরে আসলো, যা হলো হলো, এই লোকটাই মানলাম যে এই লোকটা অ্যাওয়ার নয়। আমাদের এখানে ধরো কেউ খেতে দেয় বা কিছু কুকুর তৈরি হয়েছে, যে যখন আমার মা হোক বা আমার কাকিরা হোক, এরকম অনেকে আছে এখানে, মানে আমাদের পাড়াটাকে অনেক ভালো বলতে হয় আর কি। যারা বেরোলেই না 5-6টা কুকুর একসাথে চলে আসে এবং তাদের সাথে 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 দোকানে চলে যায়। কিছু লোকেদের প্রবলেম হচ্ছে যে কেন ওই কুকুরগুলো দোকানে আসবে, মানে ওরা কি দোকানে যায় না, দোকানে আর দোকানদারেরও সমস্যা নেই, ওদের ব্যাপারটা হচ্ছে ধর আমার মা গেল কিছু কিনতে, ওরা পিছু 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 দোকানের মধ্যে চলে গেল। এবার এই নিয়ে সমস্যা, এই নিয়ে অশান্তি, এবং তুমি কি করে কতজনকে বোঝাবে? না দেখো এটা তো ঠিক আছে ডেফিনেটলি, দেখো আমাদের বাড়িতে কুকুর ছিল অ্যালসেশিয়ান, টাইগার বলে নাম ছিল, তো আমি তো মানে একদম আমার যা বয়স, মানে ও তো এখন ডেফিনেটলি বেঁচে নেই, বাট আমি মানে যখন মানে জন্মেছি তারপরে পরেই ওকে নিয়ে এসেছি আর কি, তো সমবয়সী ছিলাম আর কি কাইন্ড অফ, তো আমার খুব বন্ধু ছিল আর কি। বা আমারও কিছু রাস্তার মানে আমি এরকম বলবো না যে আমি প্রচন্ড ডগ লাভার, বাট আমি কখনো কখনো কাছে এলে বিস্কুট দিয়ে দিয়ে করি। বাট আমি দেখেছি মানে এরকম ভিডিওসেও দেখেছি এবং আমি হতেও দেখেছি যে যারা স্ট্রে ডগস আছে তারা কিন্তু এরকম লোকেদের উপর অ্যাটাক করা,
মানে সেগুলো হতে কিন্তু দেখেছি, মানে সেখানেও কিন্তু সাধারণ লোকের প্রবলেমও হয়। মানে ধরো একটা বাইরে থেকে কেউ এসছে, ঠিক আছে, সে ধরো কোনো কারোর ক্ষতিই করছে না, সে ধরো কিছু মাল নামাচ্ছে বা হাতে সুটকেস নিয়ে যাচ্ছে, এবার তার দিকে ভো ভো করে চেঁচিয়ে গেল, এবার অনেক লোকে উল্টে পড়ে গেছে আমি দেখেছি। আমি ভিডিওতে একটা দেখেছিলাম, নয়ডার কেস, একজন মহিলা নিজের 2 মাসের বাচ্চাও নয়, মানে তার থেকেও ছোট, মানে সবে নার্সিংহোম থেকে নিয়ে এসছে, তো এরকম যাচ্ছিল, হুট করে এমন কুকুরগুলো তাড়া করেছে, মহিলার হাত থেকে বাচ্চাটা পড়ে গেছে এবং একটা কুকুর ওটাকে কামড়ে দিয়েছে, এবং তারপরে বাচ্চাটা মারা গেছে। খুব ভাইরাল হয়েছিল, তুমি নিউজ গুগল করে দেখতে পারো। তো এরকম জিনিস হয়েছে। তারপরে আরেকটা দেখেছিলাম হচ্ছে একটা সিকিউরিটি গার্ড রাত্রিরে করছে, আর তার উপর আর কি অনেকজন, মানে অনেকগুলো কুকুর মিলে অ্যাটাক করেছে। তারপরে একটা মেয়ে পড়তে যাচ্ছিল হরিয়ানা দেশ, তার উপর অ্যাটাক করেছে। তো এরকম জিনিসও হয়েছে। এবং মানে প্রচুর মানুষে, মানে এটা ডেটা বলছে যে মানে ইন্ডিয়াতে প্রত্যেক বছর প্রচুর মানুষ কিন্তু এই র্যাবিজে, যেটা মানে স্ট্রে ডগস কামড়ালে হয়, তাতে কিন্তু প্রচুর মানুষ আর কি মারা যায়, প্রচুর বাচ্চা মারা যায় র্যাবিজে, বুঝতে পারলি মানে তো? আমাদের পার ডে, ব্যাপার হচ্ছে না না পার ডে 10,000, পার ডে ডেটা বলছে পার ডে 10,000 মানুষ অ্যাকচুয়ালি কুকুরের কামড় খায় আমাদের দেশে, যেটা একটা মানে আমার বড় নাম্বারের। আমার আমার বক্তব্য এই বিষয়টা, আমি এই প্রথম থেকেই এই আর্টিকেলটা, এই বিষয়টা নিয়ে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, প্রত্যেক মাসে যে ডেটাটা অডিটর দিচ্ছে যে কুকুরের কামড়ে বা রেবিসে মারা যায়, আমরা যদি এরকম ভাবে প্রত্যেকটা রোগের ডেটা চেক করি, তাহলে প্রত্যেক বছরে কতজন মানুষ ম্যালেরিয়া মারা যায়, প্রত্যেক বছর এরকম প্রচুর ডিজিজ রয়েছে যেখানে প্রচুর মানুষ বিভিন্ন রোগে মারা যায়, স্ক্যামের জন্য মারা যায়, তার সাথে এমন কিছু হয় যেটা হচ্ছে অনৈতিক, সে কারণে মারা যায়। তো আমাদের দেশটা এমন দেশ নয় যেখানে কুকুরের কামড়ে বা কুকুরের জন্য সব থেকে বেশি মানুষ সাফার করছে। আমি শুধুমাত্র কুকুর বলছি না, যে কোনো প্রাণীর জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আমাদের সিস্টেমটা এমন জায়গায় নেই যেখানে এখানে ফ্রড হচ্ছে না, জাল জুয়াচুরি হচ্ছে না, এখানে কারাপশন নেই, ঠিক আছে, সেগুলোর হার অনেক 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 বেশি। তো যখন সেই ইস্যুগুলো সলভ হচ্ছে না বা সেগুলো সলভ করার চেষ্টা করছে না, হাজারের মধ্যে একটা ইস্যুকে পয়েন্ট আউট করা আমার মনে হয় কোনো মানে হয় না। তার কারণ আমাদের এই পৃথিবীতে আমাদের যতটা অধিকার রয়েছে, এই প্রত্যেকটা প্রাণীও তাই অধিকার রয়েছে। আমাদের খাদ্যের খাদ্যে আমরা আজকে মাটন খাচ্ছি বা চিকেন খাচ্ছি, কয়েকটা পশুকে আমরা বেছে নিয়েছি। একটা সময় একটা ইন্টারভিউতে বলছিল না যে আমরা কিছু জনকে বেছে নিয়েছি এবং সেটা আমরা করছি, তাদের আমরা ভোগ করছি, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে যদি আমরা এদের থেকে এই অধিকার বা এদের থেকে এই জায়গাগুলো কেড়ে নিই, জায়গাটা নিয়ে নিই, তাহলে কিন্তু মানে কখনোই আমরা সাস্টেন করতে পারবো না, আমরা বেঁচে থাকতে পারবো না, পৃথিবীর ভারসাম্যটা থাকবে না। মানে এটা শুধুমাত্র আমি একজন অ্যানিমাল লাভার হিসেবে বলছি। মানে আজকে কুকুরের কামড়ে বা হয়তো যে 5টা ঘটনা বলছো, এরকম 500টা ঘটনা আছে যেখানে দেখা যাচ্ছে একজন নেমে ছিনতাই করতে করতে গুলি করে মেরে দিল। সেই সেই সিকিউরিটির মধ্যে পেরেছি যে না, রাত্রেবেলা একটা মেয়ে এখান থেকে যেতে পারবে, এই জায়গায় কোনো ক্রাইম হচ্ছে না, এগুলো আমরা দেখতে পেরেছি। তো সেই জায়গায় যখন আমরা পারিনি, যেগুলো অনেক বেশি বড় ইস্যু, একটা পশু কুকুর তো জন্তুই, কিন্তু মানুষ প্রতিনিয়ত প্রত্যেকটা স্তরে এমন কাজ করছে যেগুলো জন্তুর থেকেও খারাপ। যখন আমরা সেগুলোতে চেঞ্জ আনতে পারিনি, আমার মনে হয় না যে আমরা কুকুর বা হচ্ছে বিড়াল, এদের ইস্যুগুলোকে, এদের সমস্যাগুলো খুব বড় করে দেখাতে পারি। আমার এটা মনে হয়, এটার সাথে আমি স্ট্রংলি ডিসএগ্রি। যেটা তুমি আমি বলছো এটা না দেখো, আমি আমার ওপিনিয়ন এখানে হচ্ছে যে এটা কখনোই কাম্য নয় যে একটা জায়গাতে আর কি কুকুরদেরকে পাঠিয়ে দেওয়া হলো, এবং যেটা সবাই আর কি সন্দেহ করছে সেটা হচ্ছে যে ওদেরকে মেরেই দেওয়া হবে আফটার অল, সেটা প্রপারলি রাখা হবে না ওদেরকে, সেই কারণে মৃত্যু হতে পারে বা মেরে দেওয়া হবে হোয়াট এভার। এবার এটা তো হতে পারে না যে আমরা নিরীহ প্রাণী, মানে নিরীহ, আমি ওই সেন্সে বলছি না, মানে আহ, যার অধিকার ফলাতে যে পারে, মানে মানুষ, আমরা চেষ্টা করে লড়তে পারি নিজেদের জন্য, এবার যারা লড়তে পারে না তাদেরকে আমরা আর একটু উন্নত প্রাণীগুলো তাদেরকে ধরলাম, এক জায়গায় দিয়ে দিলাম এবং তারা মরে গেল বা মেরে দেওয়া হলো, এটা তো কখনোই কাম্য নয়। কিন্তু বিষয়টা হচ্ছে এর একটা উল্টো দিকও রয়েছে, ঠিক আছে, যেখানে প্রচুর প্রচুর মানুষ কিন্তু এটার জন্য সাফার করে, এবং ব্যাপার হচ্ছে যে সেটাকেও সলভ করাটা প্রচন্ড প্রয়োজন। মানে এটা এরকম বিষয় নয় যে আচ্ছা ঠিক আছে, অনেকগুলো বড় ক্রাইম হয়, মানে রূপমদা যেটা বলছে সেগুলো যেরকম সলভ হওয়া প্রয়োজন রয়েছে, সেরকম কুকুরের এই বিষয়টা আমার মনে হয় যে এটাকেও কোনো রকম ভাবে কন্ট্রোলে করতে হবে। সেটা ওদেরকে মেরে কখনোই নয়, এটা কখনো সলিউশন হতে পারে না যে ওদের যে একটা মানে পৃথিবী ওদেরও, তো ওদেরকে একটা জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে, ওদেরকে আটকে দিলাম, এটা হতে পারে না। তার কারণ একটা অন্যরকম ভাবনাও এখানে আমার রয়েছে, সেটা হচ্ছে যে মানুষের মধ্যেও যেমন ভালো খারাপ রয়েছে, সেরকম কুকুরের মধ্যেও ভালো খারাপ রয়েছে, ঠিক আছে। এখানে যারা যারা পশুপ্রেমী তারা একটা আর্গুমেন্ট আনবে যে অনেক সময় কুকুরকে ভয় দেখানো হয়, ঠিক আছে, বা ধরো না বাইক যাচ্ছে, সে কুকুরের বাচ্চাকে চাপা দিয়ে চলে গেল,
যে কারণে বাইক যখনই যায় সেগুলো তো তখনই তার একেবারেই ঠিক পেছনে নয়। মানে তখন ইভেন দেখবে তখনই অনেক তার পেছনে মানে চকলেট বোম ফোম বেঁধে দেয় কালী পুজোর সময়, সেগুলো তো একেবারেই ঠিক নয়, ঠিক সেগুলো আছে। করা তখন কখনোই উচিত নয়। তখন কি হয় যে কুকুররা ভয় পেয়ে যায় যে বাইক এলেই তার মানে বোধহয় আমাদেরকে মারতে আসছে, আমাদের ক্ষতি করতে আসছে। সেই জন্য কুকুররা দেখবে বাইক যখনই যায় তখনই বাইকের পেছনে ছুটতে থাকে, ব্যবহার করতে থাকে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু হয়। এবার সেটা যেমন সত্যি যে সেটা একটা দিক রয়েছে, আবার পুরোপুরি একদম যে না ওরা ভিকটিম, তো ওদের একটা গ্রাউন্ড রয়েছে, আমরা ওদের ক্ষতি করছি তাই জন্য ওরা আমাদের ওপর মাঝে মাঝে চড়া হয়, এটা তো আমি একমত নই। আমার নিজের বাড়িতে আমার বাড়িতে অ্যাকচুয়ালি কুকুর ছিল, মিলি নাম ছিল। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন মারা যায়। এবার সেটা আমার জীবনের অন্যতম বড় ট্রমা আর কি, কারণ ওই ছোট বয়সে ওটা আমি মেনে নিতেই পারিনি আর কি। মানে এখনো আমি আমি চোখের সামনে কারো প্রাণ যেতে দেখিনি, মারা গেছে তারপরে হয়তো পৌঁছেছি শ্মশানে বা বাড়িতেই হয়তো গেছি, কিন্তু মারা গেছে 1 ঘন্টা আগে। চোখের সামনে যে প্রাণ বেরোনো সেটা আমি মিলির ক্ষেত্রেই দেখেছিলাম। তো সেটা আমার একটা নিজের একটা দুর্বল জায়গা রয়েছে। এবং চার্লি 7-7 যখন আমি দেখেছি তখন রূপমদা ছিল, আমরা আমরা সকলে কাঁদতে কাঁদতে বেরিয়েছি। সেটা একটা ব্যক্তিগত কারণে, ছবিটা ভালো খারাপের পরেও। কারণ যেহেতু চার্লি 7-7-এও ল্যাব দেখানো হয়েছিল, ল্যাব্রেডার প্রজাতির কুকুর দেখানো হয়েছিল, এবং আমার বাড়িতে যেহেতু ল্যাব্রেডার ছিল, দেখতে না অনেকটা এক হয়। যাদের বাড়িতে ল্যাব্রেডার আছে, রূপমদা রিলেট করে কথাটা, বা তুমিও অরিত্রদা যদি ল্যাব্রেডার কুকুর দেখে থাকো, মানে তোমার দেখে তুমি আলাদা করতে পারবে না যে এটা মানে আমার মিলি নাকি এটা মানে কি রক্ষিত শেট্টির একটা জাস্ট একটা মানে ক্যারেক্টার প্লে করছে একটা কুকুর, তুমি করতে পারবে না। সেটা আমারও রয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আহ, মানুষের মধ্যে যেমন ভালো খারাপ রয়েছে, সেরকম কুকুরের মধ্যেও কিন্তু কিছু কুকুর এরকম রয়েছে যারা কিন্তু অ্যাগ্রেসিভ ইন নেচার, মানে ন্যাচারালি তারা অ্যাগ্রেসিভ আর কি। মানে সেটা কিন্তু তাদেরকে কোনো রকম মানুষ ক্ষতি করেছে তার জন্য তারা অ্যাগ্রেসিভ, ব্যাপারটা সেরকম নয়। এবং এটার কিন্তু অভিজ্ঞতা আমার নিজেরও রয়েছে। মানে আমার আশেপাশেও আমি এরকম কুকুর দেখেছি যারা হচ্ছে যে কোনো কথা নেই বার্তা নেই, তোমার সঙ্গে এমন করবে যে রাস্তা দিয়ে যাওয়া আসাটা সমস্যা। তো সেইটা একটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি করে। মানে এটা মানে জেন্ডার নিয়ে আমি এভাবে বলতে চাই না, কিন্তু আমি মানে অনেককেই আমি দেখেছি যে মানে ধরো আমার বাড়িতে ছাত্রীরা পড়তে আসছে, ঠিক আছে, এবার আমার এরকমও হয়েছে তাদেরকে আমার এগিয়ে দিতে হয়েছে, কারণ হচ্ছে যে কুকুর রয়েছে এবং তারা রীতিমতন ভয় পাচ্ছে যে তাদেরকে মানে কিছু করার নেই। তো আমি আমার বাড়ির যে গলিটা, একদম আমার বাড়ি গলিতে হচ্ছে 10-12টা কুকুর আছে, তা আমি ওইটুকু এগিয়ে দিয়ে আসি আর কি। অনেক ক্ষেত্রে এরকম হয়। তো এইগুলো কিন্তু প্রবলেম। তো ছাত্রীরা কিছুই কিন্তু কুকুরটার, কারণ তারা 7-8-এ পড়ে, তারা 9-10-এ পড়ে, তাদের পক্ষে কুকুরের সঙ্গে তারা কুকুরের থেকে যতটা সম্ভব দূরেই থাকে, কিন্তু তাও কুকুরগুলো আর কি তাদের সঙ্গে যা করে মানে সেইটা আর কি। তো তো এইরকম আমি অনেক কিছু আর কি ফেস করেছি। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এটা একটা একটা মিডিল গ্রাউন্ড খোঁজা দরকার। আমি কখনো এটাতে বিশ্বাস করি না যে আমরা উন্নত প্রাণী তাই একটা অন্য প্রাণীর উপরে, তাহলে তো আর সিনেমাতে যে পলিটিক্সটা ধরে না ভেট্রিমারান দেখাচ্ছে, ঠিক আছে, তো ব্যাপারটা সেই একই দাঁড়ালো ঘুরে ফিরে, যে হায়ার কাস্ট লোয়ার কাস্টের উপরে অত্যাচার করছে, উন্নত প্রাণী যারা নয় তাদের উপরে অত্যাচার করছে। তো সেটাকে আমরা কখনোই সাপোর্ট করি না, কিন্তু আমার মনে হয় একটা মিডিল গ্রাউন্ডেরও দরকার রয়েছে। কিছু কুকুর অ্যাগ্রেসিভ হয় ডেফিনেটলি। আর আমি তোমাদেরকে একটা অন্য মানে এখান থেকে একটু সিরিয়াস আলোচনা হচ্ছে, আমি ওদের সরে একটা মজার ইনসিডেন্ট তোমাদেরকে বলি, হেভি লাগবে। কি হচ্ছে, আগে তো আমরা যখন আমাদের গাড়ি ছিল না, তো তখন আমি তো দীপ্তদার স্কুটারে তুলে যেতাম, তুমি দেখেছো বহুবার। তো দীপ্তদার স্কুটিটা এখানে পার্ক করা হয়েছে, পার্ক করে আমি আর দীপ্তদা গেছি আমার পিসির বাড়িতে। এবার বেরিয়েছি, এবার ওর পিসির বাড়ির ঠিক পাশে একটা বাড়ি আছে, ওখানে একটা ল্যাব্রাডর আছে। এবার ও এসে কি করেছে, টায়ারের মধ্যে হিসি করে দিয়েছে, বুঝতে পারছো, টয়লেট করে দিয়েছে। করে দিয়ে ওই বাড়ির দরজাটায় ঢুকে ওখান থেকে না উকি মেরে মেরে দেখছে। আর তুমি যদি দেখো না, এবার আমরা কি যখন বসছি স্কুটিতে, আমি বলছি কি হলো, স্কুটির টায়ার গুলো ভিজে গেল। তো দীপ্তদা বলছে ওই দেখ ও করেছে। সেটা পুরো না উকিটা মারছে। রূপক তোরা কি বলি, দেখছে, হ্যাঁ একবার দেখছে আর ঢুকছে। এবার দিয়ে দীপ্তদা কি করেছে, ডেকেছে যায়। কি খুশি হলো না, মানে তুমি যদি দেখতে, মানে যেহেতু ওকে কিছু বলা হয়নি, ঠিক আছে, ও তো জানে ও একটা কিছু মানে ভুল জায়গায় করেছে, কিন্তু এত খুশি হলো এবার এসে সে। আর ল্যাবরেটরিতে একটু দেখবে করতে করতে আসে, এসে কি আদর টাদর করে, তারপর আমরা গায়ে ফায়ে হাত ফাত বুলিয়ে দিলাম। তো ওকে রোজ আর কি সন্ধ্যেবেলা একটু ওই ফাটাতে ফাটাতে নিয়ে যায়। তো যখনই আমার সাথে দেখা হয় ও আর কি খুব মানে করে আর কি। তো ওইটা আমার একটা দারুণ লাগছিল, মানে মানে যে লুকিয়ে লুকিয়ে তাকানোটা, এরকম করে করে দেখছে আর লুকিয়ে পড়ছে, মানে ও ওয়েট করছে যে, মানে ও ভাবছে যে বকবে কি বকবে না, কি করবে কি করবে না। তবে যেই ওকে ডাকলো, মানে ওর রিয়াকশন সুপার। তো না মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু মানে আমি এখানে রূপম দা আমার সঙ্গে আবার ডিসএগ্রি করবে, মানে বোধহয় ডিসএগ্রি করবে, আমি শিওর নই। রূপম দাকে আমি এতদিন যা বুঝেছি, কারণ রূপম দা ক্যাট পার্সন, ঠিক আছে, ডগ পার্সন ও ক্যাট পার্সন, বোধহয় একটু বেশি ক্যাট পার্সন, কিন্তু ওরকম ব্যাপার। আমি আমি কিন্তু হচ্ছে ডগ পার্সন, ঠিক আছে। মানে আমার কিন্তু বিড়ালকে নিয়ে সমস্যা আছে, বিড়ালকে নিয়ে আমার রিয়েল সমস্যা আছে।
কারণ হচ্ছে খাবে আর ঘুমোবে। আমার এত মাথা গরম হয় না বিড়াল দেখলে। অনেক লোকের বাড়িতে আমার গেছে বিড়াল পোষে, ঠিক আছে, কোনো আমার পারপাস মনে নেই হয় বিড়ালের, আমার ঠিক বাড়ির যে আছে। বিড়ালগুলো না, বাচ্চা বিড়াল খুব সুন্দর লাগে, কিন্তু বড় হলেই আমার ভালো লাগে না। আমার আমার বাড়ির হচ্ছে বিষয় যেটা আমার মনে হয় কি, আমার যে বাড়ির বিড়ালগুলো ওরা পুরো আমাকে নকল করে, মানে একদম আমি ঘুমাই ওরা ততক্ষণ ঘুমায়, ঠিক আছে। এবার আমি একটা ঘটনা বলছি তোমাদের, আমাদের বাড়ির সামনে না ড্রেন হয়েছিল, এটা অনেক বছর আগের ঘটনা, মানে ওটা আমার বাড়ির প্রথম বিড়াল। মানে আমাদের বাড়িতে সবসময় কি, আমাদের বাড়ির বড় কিছু বারান্দা, প্রচুর বিড়াল কুকুর খায়, ঠিক আছে। এবং আমাদের বাড়িতে তোমরা আসলে অবাক হবে, বিড়ালগুলো কুকুরদের খেলায়, ঠিক আছে। মানে ধরো কুকুরটা একটু খাবার এসছে বা খাবার খেতে এসছে, মুখের মধ্যে থাপ্পড় মারতে মারতে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। রেলা এরকম আমাদের বাড়িতে, বাড়ির বাইরে গেলে কুকুরগুলো তখন না, মানে তুই বাইরে বেরোয় এবার থেকে ওরা দিচ্ছি, এরকম ব্যাপার। আমাদের বাড়িতে বরাবরই কুকুর বিড়াল থেকেছে, তবে বাড়ির ঘরের ভেতরে প্রথম বিড়াল হচ্ছে এটা প্রায় 8-9 বছর আগের ঘটনা আমি বলছি। মানে 8-9 বছর থেকে তুমি ভাবো সাগরের অরিত্র চলেই আসছে, কিভাবে আসছে ওটা আমরা জানি না। ব্যাপারটা হচ্ছে দেখছি না, রাত্রেবেলা একটা বাচ্চা, মানে শীতকাল, একটা বাচ্চা বিড়াল মানে কেঁদেই যাচ্ছে। আমি গিয়ে দেখি একটা ড্রেন কেউ বিড়ালটাকে বেঁধে ফেলে দিচ্ছে এরকম। মানে এটার পরে কি মানে মাথা গরম হবে না? তো যাই হোক, আমি সেই মানে ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে বের করলাম, বেড করে স্নান টান করালাম, করে ওকে দুধ ফুধ দিয়ে, আমাদের সিঁড়ির ঘরটা তো কমপ্লিট হয়, সিঁড়ির ঘরে রেখে দিচ্ছে। আর তখন মানে আমি ইউটিউব করতাম না, ঠিক আছে। আমি দেখছি এটা 18 কি 17 ঘন্টা, 19 17 কি 18 ঘন্টা, আর বিড়ালটার নামও রাখিনি কিছু। এবার আমি পরের দিন গিয়ে দেখছি ওই বিড়ালটা না ছাদে চলে যাচ্ছে। এবার আমি যেখানেই যাই, যেহেতু ওকে বাঁচিয়েছি, আর একদম কুচকে ও আমার পিছু 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 ঘোরে, ঠিক আছে। এবার ওকে এতই রোগা প্যান্টটা ছিল, নাম দিলাম পুটিরাম। পুটিরাম থেকে পুটি 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 বাড়ি থাকা শুরু করেছি। ও মা, ওর একটা বয়ফ্রেন্ডও জোগাড় হয়ে গেছে 7-8 দিন, এবং ওটাকেও বাড়িতে নিয়ে চলে এসেছে। ওটার নাম দিয়েছে মামের পুষু। আর ভালো কথা, দুটো রকম বড় হলো, তাগড়াই হলো, খুব ভালো ঠালো, সারাদিন ঘুমায়, আর যেখানেই বসে সেখানেই লোমে লোমাকার হয়ে যায়। মানে এরকম ভাবে চলছে। তোমরা মানে এটা কি বলো, আমি কোনোদিন বিড়ালটাকে না করে বকেছি, না করে ইয়ে করেছি। একদিন বিড়ালটা না এমন একটা জিনিস করলো যে আমি সেদিনকে বিড়ালটাকে বকলাম, মানে খুব বাজেভাবে বকলাম, বেরিয়ে বেরিয়ে এরকম বললাম। পরের দিন বিড়ালটা বাইকের ওপর শুয়ে আছে, ওখান থেকে পড়ে গেছে। এটা বিশ্বাস করা যায়? বাইকের মধ্যে ঘুমাচ্ছিল সকালবেলা, আচমকায় পড়ে গেছে, পড়ে ওর ঘাটটা না, এই জায়গাটা কি এটা হলো, ডাক্তারখানায় নিয়ে গেলাম, কত কিছু করলো, এটা বাঁচলোই না। এবং ওটা আমার কাছে এত বড় ট্রমা, অত সুন্দর দেখতে বিড়াল, এবং ও যে আমাকে ভালোবাসে, মানে আমি সত্যি। তারপরে আমার বাড়িতে প্রচুর বিড়াল এসছে কুকুর এসছে, বাট উটির মতো কেউ না। আমি রাত জেগে পড়তাম, ও এসে বসে থাকতো, আমার পড়া শেষ সব বেরিয়ে যেত। মানে আমি জানি না ওর মধ্যে কি ছিল, ও কেন আমার জন্য এরকম করতো। মাই তো খেতে দেয়, আমি কি সরি খেতে দিই, বাট ও পুটি, মানে আমি পুটির কথা বললেই ইমোশনাল হয়ে যাই। আমি যখন না 777 এইটা না, চাইল্ড। এটা অ্যাকচুয়ালি রূপমদা জানো তো, আমি তুমি তুমি বলাতে আমার গল্প মনে পড়লো। এটা একটা প্রাণীদের আছে জানো, যে মানে তোমার আনন্দে আনন্দ পাবে, তোমার দুঃখে দুঃখ পাবে, ওরা না বুঝতে পারে, কিছু একটা ফিল করতে পারে, ঠিক এক্স্যাক্টলি মেবি হয়তো ধরতে পারে না, জানি না। কিন্তু ওরা ওই মানে ভাইব্রেটটা মানে কিছু একটা হয় আর কি। আমার মনে আছে যে আমাদের যখন এই বাড়ি হচ্ছে, মানে এখনই আমি যে বাড়িতে বসে 7-8-এ, তার আগে আমরা ভাড়া থাকতাম। এবার সেই বাড়ি হওয়ার সময় একদিন না সকালবেলা এসেছি, তখন বাবার সঙ্গে মানে স্কুলে যাওয়ার আগে আর কি আসতাম, যখন আর কি ধরে নাও রাজমিস্ত্রি এসেছে, ঠিক আছে, তার লেবার এসেছে, সবাই এসেছে। বাবলু কাকু নাম ছিল, আমার এখনো মনে আছে। বাবলু কাকু তো সবাই এসছে এবারে। আহ, মানে বাড়ি খোলা হয়েছে, তখন তো বাড়ি মানে কি তৈরি হচ্ছে, বুঝছো তো, মানে এও হয়নি, ঢালাই হয়নি। এবার না একটা কুকুর 6-7টা বাচ্চা দিয়েছে। এবার ওকে কিছুই করা হয়নি, ওকে ওই কয়েকদিন ওকে দুধ খেতে দেওয়া হয়েছে, ওই 4-5 দিন। এবার তারপরে তো আমাদেরও এখানেই বাড়ি হয়েছে, কুকুরটাও থেকেছে, তারপরে যে আমরা খুব খেতে দিয়েছি তা নয়। কিন্তু সেইটার না একটা ওর বোধহয় কি কৃতজ্ঞতা বোধ ছিল, জানি না কি, মানে ও আমাদেরকে চিনে রেখেছিল যতদিন। তারপরে বহু বছর আমার মনে আছে যে তারপরে মারা গেছিল কি না, আমার সেটার খেয়াল নেই কি হয়েছিল ওর সঙ্গে। কিন্তু বহু বছর ও ওরকম মানে আর কি, রাস্তায় বেরোলেই আর কি, মানে একটা সঙ্গে সঙ্গে যাওয়া, সঙ্গে সঙ্গে ফেরা, ঢোকার, মানে যখন ফিরছি তখন অনেকটা আগে থেকে। এই ব্যাপারটা মানে ওদের মধ্যে একটা থাকে, যে তুমি যদি ওকে কিছু খেতে দাও বা কিছু একটা কোনো একটা সময় যদি ওকে কুকুরকে তো হেল্প করো। খেতে দিলে তো বিশাল হয়ে যায়, মানে তোমাকে হুম। একদম চিনে যাবে। না খুব আমি খুব বলছি কি, লয়াল, মানে এই কথাটা এমনি তোমরা বলা হয় না। তোমরা তোমরা কুকুর বেড়াল তো দেখেছো, তো মানে অনেকেই পোষে বা খাওয়ায়। হুম। বেজি পুষতে দেখেছো? ওকে বেজি,
বেজি পুষতে দেখেছেন? না না না, দেখিনি বাবা। আমি একজনের বাড়িতে গেছিলাম, ঠিক আছে, সে দেখি বেজি পুষেছে। মানে বুঝতে পারছো, আর তাকে আবার একটা চেন পরিয়ে রেখেছে, সে কাঁধের ওপর বসে আছে। আমি তো দেখে ভয় পেয়ে গেছি, পুরো এখানে বসিয়ে রেখেছে, চেন তোমরা আছে বেজি আবার কথা তার লোক গলায়। লোকটা বেজি কি কথা বলছো, ডাকাত ফাকাত ছিল নাকি? আমি না না, চেন ওর শখ আছে আর কি, এবং কথা শুনে বেজিটা ওর অদ্ভুত ব্যাপার কিন্তু। আমি তুমি বেজি বলছি, বেজি শোনো। আমাদের বাড়িতে আমরা মানে আমি কোচিনে গেছিলাম, আমাদের কোচিং যেহেতু কাছাকাছি ছিল, আমরা তখন ঘুরতে আর বাঙ্ক মেরে ঘুরছিলাম আমার একটা বন্ধু। তো হয় না 5 টাকা না 4 টাকা করে ছোট ছোট যে মুরগিগুলো হয়, বাচ্চা মুরগি, এত দেখতে সুন্দর। খাবো বলে তো ওসব ভাবিনি। তো আমি দুটো আমার বন্ধু কিনে এনেছিল। তো ওর দুটো তো মরেই যায়, ছিল ভালো কথা, মরে চলে গেছে। আমাদের গুলো এই বড় বড় হয়ে গেছে, এই বড় সাইজের, মানে আমি বিছানায় বসে বলছি এই বড় হাইটের অরিত্র, ঠিক আছে, পুরো সাদা, লাল ঝুটি। আর সে 5:30টার সময় ডাকে কখনো কখনো, মানে ঘুম ঘুম চোখ ভাঙিয়ে দেয়। ওই দুটো মোরগের জন্য আমি আমার মা খাঁচা কিনেছি, বড় খাঁচা, ইস্তা বড় খাঁচা, যায় ওদের মাথায় না ঠেকে। দুটো মোরগের বয়স 2.5 বছরের ওপর, একদম তাগড়াই। ওরা 5:30টায় উঠে যাবে, খাঁচা খুলে দিতে হবে, ওরা উড়ে গিয়ে যেখানে জামা কাপড়ের তার থাকে ওখানে বসে দোল খাবে। এসব আমরা মানে আমরা সব দেখে বড় হয়েছি, বুঝেছি, এরকম হচ্ছে নেচার। আর যদি তুমি ভুল করে ওর সামনে মাথা নিচু করো, ও তোমার ঘাড়ে উঠে যাবে, ঝাঁপ দিয়ে। তোমার ঘাড়ে উঠে বসে থাকবে। এটা হচ্ছে ওরা। এবং সারা দুনিয়ার লোক আমাদের বাড়িতে ঢুকছে, সবাইকে তাড়া করতে যায়, খালি আমাকে আর মাকে চেনে। আমরা মানে চেনে আমাদেরকে, আমরা ওদের মেষ খেতে দিতাম, মানে কোনোদিন বাইরের খাবার খেতে দিই। এই যে মেষ হয়, ভুট্টার দানা গুঁড়ো, ওগুলো আমরা কিনে আনতাম বাজার থেকে, ওগুলোই খেতে শুরু ওরা। এই জন্য চেহারা হেভি হয়ে গেছিল। আমার বন্ধুরা যে আসতো, ভাই মোরগগুলোকে দে, পিকনিক করবো, সবাইকে গালাগাল দিতাম। আমরা তো ওদেরকে অন্যভাবে পুষেছি। তো আমরা যখনই ধর ওদের খাঁচায় খাবার দিচ্ছি, ওই এখানে খাবার দেওয়ার জায়গা জল দিচ্ছি, কোনোদিন ঠোকর মারতো না, কিচ্ছু করতো না। আমার দাদা বা বাবা, যে ধরো আমি আর মার অবর্তমানে খাবার দিতে গেছে, এমন ঠোকর মার আর সাথে উড়িয়ে দেবে এরকম। খুব ভালো কথা। দুটো মোরগেরই 2.5 বছরের ওপর বয়স, খুব ভালো চেহারা। হঠাৎ করে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে একটা মোরগের না পায়ের মধ্যে প্যারালাইজ না কি হলো, দুটো পা বেঁকে গেল। ওই মোরগটাকে আমরা 3 থেকে 4 মাস, নেই 3 থেকে 4 মাস আমি আর ড্রফারে করে দুধ খাইয়েছি। ড্রফারে করে দুধ খাইয়ে মোরগটাকে বাঁচিয়ে দিয়েছি। তারপরের মোরগটাও ঠিক একইভাবে মারা গেল। দুজনের যখন মানে 3 বছর বয়স, মানে নর্মালি 3 বছর যখন বয়স হয়ে গেছিল, ওদের 3 বছর মানে বুঝতে পারছি তো যথেষ্ট বয়স। তো একটা মোরগের তো পাটা ওরকম হয়ে হয়ে গেল, এবং আরেকটা মোরগ হচ্ছে ও খাওয়াটা বন্ধ করে দিচ্ছে। মানে 3 বছর যখন ওর বয়স, ও আস্তে আস্তে 2-3 দিন খাওয়াটা বন্ধ করতো, তারপরে দুটো মোরগ, মানে ওরা যা কমেডি করতো, ওদেরকে দেখে এই বড় বিড়াল ভয় পেত। ঠিক আছে, এরকম আরে জিনিস ওরা। আমি, তুমি কি বলছো না মোরগ, আমি একটা ওই বাঁকুড়ার দিকে একবার গেছিলাম, ওখানে দেখছি একটা মোরগ একটা কুকুরকে তাড়া করেছে। কুকুর পালাচ্ছে মোরগকে দেখে, মানে সেটা দেশি, বুঝলো তো, মানে ওই সাদা নয়, ব্রয়লার নয়, বড় সাইজের। সে দেখে তাড়া করছে, কি চমকাছে, কুকুর, একটা কুকুর দেখে পালাচ্ছে ওকে দেখে, আর ও এরকম তাড়াচ্ছে। তোমরা এই মোরগ নিয়ে কথা বলছো, আমি তোমাদেরকে একটা শর্ট ফিল্ম রেকমেন্ড করছি, দুটো শর্ট ফিল্ম। একটা হচ্ছে রহিম মুরগে পে মত রো, রাহিম মুরগে পে মত রো, এটা একটা একটা শর্ট ফিল্ম আছে, ইউটিউবে পেয়ে যাবে। 1-1.5 মিনিটের শর্ট ফিল্ম। এর গলা আছে পিছনে আমাদের যে ওয়াসেপুরে আমাদের ন্যারেটর হয়েছিল, কি যেন নাম, আহ, আরে পিয়ুষ মিশ্রা। ও আচ্ছা 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 পিয়ুষ আচ্ছা আচ্ছা, এই মিশ্রা। শটটা দেখেছিলাম, এই হ্যাঁ, শটটা দেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ। রহিম মুরগে পে মত রো, এটা একটা বললে আছে। বলে মনে পড়লো। আরেক আর আরেকটা শর্ট ফিল্ম আছে, ওটা খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেম, বিদেশে অনেক ইন্টারন্যাশনাল, এটাও গিয়েছিল ফেস্টিভ্যাল। ওটার নাম হচ্ছে টুংরুস বলে, টুংরুস। হুম। আচ্ছা। এটা পারলে দেখো, ইউটিউবে পেয়ে যাবে। মানে একটা এরকম বাড়িতে একটা এরকম মোরগকে পোষে, ঠিক আছে, আচ্ছা, এবার তারপরে গ্র্যাজুয়ালি কি হয়, মানে বাড়ির লোকেদের মেন্টালিটিটা কিভাবে চেঞ্জ হয়, কি হয়, সেটা দেখতে পাবে। মানে জাস্ট 10-12 মিনিটের শর্ট ফিল্ম, টুংরুস বলে, ইউটিউবে আছে। আমি আমি রিসেন্টলি না সোয়ানাম কিরকিরের, আমি নামটা মনে করতে পারছি না, আমি একবার সার্চ করে দেখি। সোয়ানাম কিরকিরের আমি একটা দেখলাম হচ্ছে, বোধহয় ইয়ে দিয়ে, দাঁড়াও নামটা আমি দেখি, দেশি উন বলে একটা স্টপ মোশন ফিল্ম হয়েছে, ঠিক আছে। আমি লিংক পাঠাবো তোমাদেরকে। আমি দেখছিলাম এই, মানে এটা এটা মানে যা বানিয়েছে না, আর সোয়ানাম কিরকিরে, মানে এক তো প্রচন্ড ট্যালেন্টেড লোক, মানে হেভি বানিয়েছে, হেভি বানিয়েছে। মানে আমি জাস্ট কোনো এক্সপেকটেশন ছাড়াই জাস্ট সোয়ানাম কিরকিরে যুক্ত আছে বলে দেখা শুরু করেছি। আমি দেখে অবাক হয়ে গেছি যে ভাই এটা কি, মানে কি দেখলাম আর কি।
মানে দেখো ডেটা কি নাম, ফেটা কি দিয়ে নামটা কি আরেকবার বলো, নামটা বলো আরেকবার। দাও আরেকবার বলছি, দেশি উন, দেশি ঠিক আছে? উন। উন উন, হ্যাঁ ঠিক আছে। এইটা দেখো, আমি আমি বেশি কিছু এখন বলতে চাইছি না। ওটাও মানে কি আজকে যে টপিকে এতটা আলোচনা হলো, মানে কি পথ কুকুরদেরকে নিয়ে, বিড়ালদেরকে নিয়ে, তারপর মানে আমার মনে হয় যে এই কন্টেন্টটা কি জাস্টিফাইড আর কি। খুব ভালো কথা মনে পড়ে গেল আমার। হেভি 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 কাজ। আর শর্ট আচ্ছা ফিল্মের আমার, কথা যখন হচ্ছে, আমি একটা হ্যাঁ জাস্ট ছোট রেকমেন্ড করে দিই। ডেনিস ভিলেনভ আছে না, যে আমাদের ব্লেড রানারের ডিরেক্টর, ডিউনের ডিরেক্টর, তো ওর একটা শর্ট ফিল্ম আছে নেক্সট লেভেল বলে। নেক্সট ফ্লোর না নেক্সট লেভেল, নেক্সট ফ্লোর। নেক্সট ফ্লোর হেভি শর্ট ফিল্ম, মারাত্মক শর্ট ফিল্ম, মারাত্মক। মারাত্মক শর্ট ফিল্ম। আর আরেকটা তো যখন ইয়েটা দেখেছি, তোমরা নোলানেরও দেখেছো, আলটিমেট, এদের গুলো এত পপুলার যে আমরা দেখে ফেলেছি। হ্যাঁ আলটিমেট ক্লাইম্যাক্সে যখন পরপর পরপর সবকটা ফ্লোর পড়তে থাকে, মানে পিক সিনেমা, পিক সিনেমা। নোলানের আবার নাম ইয়েটা হচ্ছে ডুডেলবার্গ। ডুডেলবার্গ। ডুডল, ওটাও হেভি, ওটাও হেভি। ডুডল বাগও তো দেখ। হুম। এগুলো আমরা দেখবো। হ্যাঁ, না আর ডেনিস ভিলেনভের। হ্যাঁ হ্যাঁ বলো, বলো বলো। না বলো বলো। আরেকটা ডেনিস আরেকটা ভিলেনভ এখন তো বিগ হুম, বাজেট ফিল্ম মেকার হয়ে গেছে। ধরো এই ডিউন বানাচ্ছে, ব্লেড রানার বানাচ্ছে, হোয়াট এভার, বা তার আগে সিকারিও বানিয়েছে। বাট ও যখন প্রথম আর দিকে মানে প্রথম দিকে ছবি বানাতো, তখন একটা ছবি বানিয়েছিল হচ্ছে পলিটেকনিক বলে। একটা ছেলে একটা পলিটেকনিক কলেজের মধ্যে বন্দুক নিয়ে গিয়ে সবাইকে গুলি করে করে মেরে দিচ্ছে, বুঝতে পারলে তো? মানে ওর মেন্টাল আচ্ছা ব্রেকডাউন হয়ে গেছে, ওরা মেরে দিচ্ছে। এটাই পুরো ছবিটা, পুরো ছবিটাই এটা নিয়ে, ওই ইনসিডেন্টটাকে নিয়ে। তো ওই ইনসিডেন্টটা কাদের উপর কি ইম্প্যাক্ট ফেলেছে, মেন্টালি কেন ছেলেটা ওরকম করেছে, ছেলেটার সাথে কি হয়েছিল, ঠিক আছে, সেই হুম। সব নিয়ে ছবিটা। পলিটেকনিক বলে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, দেখো পারলে, হেভি সিনেমা। ডেনি ভিলেনভের তো মানে ম্যাক্সিমাম ছবি খুব ভালো ছবি, মানে আমার তো বেশিরভাগ ছবি খুব ভালো লাগে। তা অ্যারাইভেল হোক, তারপরে তোমার আমি ইয়ে হোক, আরে ওই ছবিটা বলো না যেটাতে হচ্ছে, আরে কিডন্যাপ করে রাখবে, প্রিজনার্স, প্রিজনার্স। Prisoner। কি না ছবি ও বলতো? একটা ছবি আছে না, ওই ছবিটা না আমি প্রথমবার দেখে কিছু বুঝতেই পারিনি, আমাকে 4টে এনিমি, ভিডিও এনিমি, দেখে বুঝতে হয়েছে। এনিমি, এনিমি। এনিমি, এনিমি, এনিমি। ওটা আমার এনিমি, এনিমি দেখতে ফাটছিল কেন, আমি মাকড়সা ভয় পাই। আর বাড়া এমন একটা মাকড়সা দেখাচ্ছে যে মানে ওটা দেখলে এমনি ভয় লাগছে, এবার কি মান ছবিটা রাতটা দেখতেই পাচ্ছিলাম না এই জন্য। আমি এই ছবিটা বহুবার আটকে আটকে তোমাদের তখন, আজকে আমাদের মানে কুকুর, এই স্ট্রে ডগ ইত্যাদি এইসব নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো। আমি তোমাদেরকে একটা ছবি রেকমেন্ড করছি, 1970s এর হলিউড ফিল্ম, খুব পপুলার। এটা ডোবারম্যান গ্যাং বলে, ছবিটার নাম হচ্ছে ডোবারম্যান গ্যাং। একটা লোকের কাছে আচ্ছা অনেকগুলো ডোবারম্যান আছে, তাদেরকে ট্রেনিং দিয়েছে, এবার তাদেরকে দিয়ে ও ডাকাতি করে, কুকুরদেরকে দিয়ে ডাকাতি করে, ঠিক আছে। হেভি সিনেমা, মানে অত ক্রিটিক্যালি অ্যাক্লেম নয়, সেই সময় খুব সাকসেসফুল হয়েছিল কমার্শিয়ালি। তো ওই ছবিটা ছোটবেলায় দেখেছিলাম, হেভি। মানে এই যে যেটা কি বলে, ডগ ট্যাগ না কি বলে না, ওইটার এখানে হুম, মাইক বসানো আছে, ও বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে। আর কুকুরগুলো এত ট্রেন্ড যে ওর কথা শুনলে সঙ্গে সঙ্গে মানে যা বলবে ও ফলো করবে, যে ওরা পুরো ডাকাতি করে। হেভি সিনেমা, দেখো পারলে, ইউটিউবে পেয়ে যাবে ফ্রিতে। ওটার দেখতে অনেকগুলো হবে। পার্ট আছে, পরের প্রতি সিকুয়েল আছে, বাট প্রথম পার্টটা মানে দারুণ সিনেমা, মানে হেভি মজা লাগবে। মানে তুমি ভাবতে পারছো হাইস্ট মুভির সাথে ওটাকে পাঞ্চ করেছে। আরে আমি তো রিসেন্টলি একটা সিনেমা দেখলাম, সেই সিনেমাটা আমি ছেলেবেলা দেখিনি, ঠিক আছে? মানে এটা বলতে অদ্ভুত লাগছে কিন্তু আমি ছেলেবেলা দেখিনি। সেটা হচ্ছে কুংফু হাসেল, ঠিক আছে? আমি দেখে মস্তি হয়ে গেছি, এক্স ঠিক গ্যাং। আছে? মানে আমি আমি কেন ছোটবেলায় দেখিনি আমি জানি না। আজগুবি লাগতো বলে বোধহয় দেখিনি আমি, মানে তখন মজা পাইনি ছোটবেলায়। কিন্তু আমি এই বড় বয়সে দেখে মানে মানে যুক্তিকে মানে একদম বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। তুমি স্টিফেন চাওয়ের ওই সিনেমাটা দেখো, শাওলিন সকার। শাওলিন সকার ও, দেখেছো? দেখে ও, ফেলেছি, আমি সঙ্গে সঙ্গে দেখে ফেলেছি। হাউলিং সরকার এমন একটা ছবি, মানে ওটা যে আমরা কতবার কার্টুন নেটওয়ার্ক আর ওসব চ্যানেল গুলো দেখেছি, কি মস্তিকে দিত ছবিগুলো। আমি না এখনো আমি সিনচান দেখি। আমি অ্যাকচুয়ালি স্টিফেন চাওয়ের একটা জিনিস দেখলাম, যে প্রেমের যে ট্র্যাকটা থাকে ছবিতে, তুমি শাওলিন সকারেও যদি দেখো বা এটাতেও যদি দেখো কুংফু আসলে, সেটা খুব সংক্ষিপ্ত, কিন্তু না ছোট্ট ছোট মোমেন্টস গুলো খুব ওয়ার্ক করে। শাওলিন সকারে ওই যে মেয়েটা লাস্টে যখন গোলকিপার হয়ে আসবে, কি টুইস্ট ভাই, আনএক্সপেক্টেড একেবারে। না না স্টিফেন শাওলিন চাও সকারটা ভালো। হেভি লেগেছিল। কুংফু আসল তো ভালো লেগেছিল। কুংফু আসলে ওই যে গ্যাংটাকে দেখিয়েছিল, ওই যে এক্স গ্যাং, আর ওই যে হুম ভিলেনটাকে নিয়ে হুম, আসে, ওই যেটা সেই জাঙ্গিয়া ফাঙ্গিয়া পরে লড়ে, কি হ্যাঁ আর হ্যাঁ। নাম লেগেছে ওর,
তো বিফ ওই বিফ হ্যাঁ ওই ক্যারেক্টারটা হেভি, গুলি ফুলি আটকে দেয় আঙুল দিয়ে। হুম হুম। আর ইয়ে আহ, আরেকটা যেন কি দেখলাম, আরেকটা দেখলাম হচ্ছে, আমি রিসেন্টলি খুব দেখলাম ভালো হচ্ছে ইপম্যান। ইপম্যান ও ফ্র্যাঞ্চাইজিটা দেখলাম। ও তো ওই ডোনিয়েন, ডোনিয়েন আছে তো, হুম ডোনিয়েন। হুম। হ্যাঁ ওটা অনেকগুলো পার্ট আছে, আই থিঙ্ক 4টে না 5টা ছবি আছে, আমি দুটো চারটে। দেখেছি অনেক আগে। প্রথম পার্টটাই অ্যাকচুয়ালি সব থেকে মানে ভালো, যেটা হয় ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে। তো আজকে আমরা আরো একটা টপিক ভেবে রেখেছিলাম, তোমরা ভুলে যাচ্ছ। সেটা কোনটা হচ্ছে বলো তো? আমির খানের ভাই, আমির খানের ভাই। হ্যাঁ, ওটা ওটা কি মানে হঠাৎ করে ওনার কি হলো, কি অসুবিধা কি হলো না, হঠাৎ করে আমির খানের প্রথমবার পেছনে নয়, পড়লো কেন? ও তো আমির খানের পিছনে বহুদিন ধরে পড়েছে। তো আমির খান যে ওকে বাড়িতে বন্ধ করে রেখেছে, ওকে ভয় দেখায়, এই করে, এইসব তো। ওর নাম হচ্ছে ফেজল খান বলে। তো এ তো মেলায় বহুবারই কাজ, এসে পাবলিককে বলেছে, ও আচ্ছা, এটা বহুবারই। আমি মেলা জানি না গল্প। মেলা যখন করেছিল তখন বলছিল সালমান খানের জন্য কড়া টক্কর দেবে, নতুন নায়কের জন্ম হলো, কত কিছু। মেলা আরে নিয়ে একটা ওর না, গল্প। ওর প্রথম ছবি ছিল হচ্ছে মাধোস, মাধোসী না মাধোস, এরকম একটা কি ছবি ছিল। ওটা ডিরেক্ট করেছিল বিক্রম ভাট। ওই ছবিটা পুরো ফ্লপ করে গেছিল। তারপরে আমির খান তখন ওই রাজা হিন্দুস্তানির যে ডিরেক্টর, তখন ও এ লিস্টার ছিল, বিকজ রাজা হিন্দুস্তানি তো ব্লকবাস্টার হয়েছিল, অল টাইম ব্লকবাস্টার। সুনীল দর্শন না ধর্মেশ দর্শন, যে কোনো একজন হবে। ওই দুজনের মধ্যে একজন, আই থিঙ্ক ধর্মেশ দর্শনই মনে হয়। রাজা হিন্দুস্তানি তো ধর্মেশ দর্শন। এই দুই ভাইয়ের মধ্যে একজন হবে, ওরা দুই ভাই। জানওয়ার বানিয়েছিল সুনীল দর্শন, আর ধর্মেশ দর্শন হচ্ছে রাজা হিন্দুস্তানি। রাজা হিন্দুস্তানি, ধড়কন, ওইসব বানিয়েছিল। না, ধারকান কিন্তু হেভি সিনেমা। রাজা হিন্দুস্তানি আমার অতটা লাগে না, ধারকান কিন্তু আমার খুব পছন্দের সিনেমা। আরে সেদিনকে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, পূর্ণিয়া বলে একটা জায়গা আছে না, বিহারের ইন্টেরিয়ারে একটা জায়গা আছে পূর্ণিয়া। ওখানকার একজন হলের মালিক এটা ইন্টারভিউ দিচ্ছিল। ও ভদ্রলোক অনেক ইন্টারভিউ হলিউড রিপোর্টারও এসে দিয়েছে, উনি এক্সিবিটর প্লাস ডিস্ট্রিবিউটর মনে হয় বিহারে। তো ও বলছিল যে রাজা হিন্দুস্তানি যে মাস লেভেলে পেনিট্রেশন করতে পেরেছিল আমির খানের, বহু বছর কোনো ছবি ওটা করতে পারেনি। বলছে মানে রাজা হিন্দুস্তানি গান এমন পপুলার হয়েছিল, সব জায়গায় ওই পরদেশি পরদেশি জানা নাই চলেছে, এসব চলেছে। ঠিক আছে। তো এই যে ইউপি, বিহার, পাঞ্জাব, রাজস্থান, এইসব বেল্টে মানে এইসব ছবি মারাত্মক চলেছে, এবং এইসব বেল্টে অ্যাকচুয়ালি সানি দেওল হিরো ছিল, গোবিন্দা হিরো ছিল, সুনীল শেট্টি, অক্ষয় কুমার, তখন ওরা হিরো। এই যে জানোয়ার বলে যে ছবিটা, ওই ছবিটা মানে দারুণ চলেছিল, ওটাও বিহার বিহারে হেভি চলেছিল, সুপার হিট। ঠিক আছে, মানে এই ছবিগুলো মেট্রোজে অত ওয়ার্ক করেনি, কিন্তু বিসি সেন্টারে ফাটিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, ওই রাজা হিন্দুস্তানের ডিরেক্টরের সাথে তখন ওই মেলা ছবিটাতে ওকে নিয়েছে। মেলা তো ডিজাস্টার্স ছবি হয়েছিল, ডিজাস্টার্স ছবি। আর মেলা ডিজাস্টার হয়েছিল বলে অক্ষয় কুমারের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, অক্ষয় কুমার টুইঙ্কেল খান্নাকে বলেছিল যে মেলা যদি ফ্লপ করে তাহলে তুমি ছবি করা ছেড়ে দেবে। তাই নাকি? হ্যাঁ, জানতে হ্যাঁ, না? এটা তো ওরা না নিজেরাই না, বলেছে। জানতাম নিজেরাই বলেছে। টুইঙ্কেল খান্না অনেকগুলো ফ্লপ দিচ্ছিল, তো অক্ষয় কুমার বলেছিল যে দেখো আমি বিয়ে করলে মানে আমার বউ আর কি বাড়ি সামলাবে, এই করবে। তো বলেছিল সব যদি মেলা আসছে আমার। টুইঙ্কেল খান্না একটা ছবির পরে কোনো হিট ছবি দেয়নি, সবই তো ফ্লপ। টুইঙ্কেল খান্না হিট ছবি কোথায়? ওর মনে হয় খালি বরসাতটা হিট হয়েছিল, যেটা ববি দেওলের সাথে, ওটাই মনে হয় হিট। হ্যাঁ, ওটাই একটু চলেছে। মানে যে শাহরুখ খানের তারপরে তো বাদশাকে অক্ষয়ের ফ্লপ, আমি ভাবি বাদশা ফ্লপ হয়ে গেছিল। না, একটা ওর হচ্ছে করেছিল। না, এক একজনের হ্যাঁ, কপাল থাকে না জানো তো, এক একজনের কপাল থাকে না। আরে টুইঙ্কেল খান্না সুন্দরী ছিল, কি অসুবিধা ছিল? ছেলেদের টুইঙ্কেল মানে খান্না এটে খাওয়ার মতন। ওই ছবিটা, আমি ওই ছবিটা আশা করিনি যে ফ্লপ করবে, সেটা হচ্ছে বাদশা। মানে টুইঙ্কেল খান্না বাদশা, বাদশা বাদশা রিওয়াজ ভ্যালু মারাত্মক, তুমি যখন দেবে দেখতে বসে যেতে পারবে। বাদশা ফ্লপ করার কিন্তু একটা বড় রিজন হচ্ছে বাদশা ছবিটা যেভাবে ওরা মানে সে এটা এটা আমি অনেক পরে পড়েছি, এটা নিয়ে অনেক আর্টিকেল পড়েছি। বাদশা ছবিটা ওরা বেঁচেছিল, প্রমোট করেছিল, ছবিটা একটা থ্রিলার ছবি। যে সময় আব্বাস মাস্তানকে লোক ওইভাবে চেনে, ছবিটা যে এতটা কমেডি আছে এটা ওরা কোথাও প্রচারই করেনি। তারা অডিয়েন্স যে মানে যারা ফার্স্ট উইকে দেখতে যাচ্ছে তারা ভাবছে কি একটা সিরিয়াস ছবি দেখতে আসলাম, অ্যাকশন হবে, এ তো খালি ক্যাজা হয়ে যাচ্ছে, কমেডি ছবি এটা। ওটা না একদমই ব্যাটে বলে হয় সেই সময়। কিন্তু বাদশা তখন ওপেনিং নিয়েছিল মারাত্মক, বাদশা ওপেনিং নিয়েছিল 1 কোটি টাকার উপরে, তখন 1 কোটি টাকার উপরে হিন্দি ছবি ওপেনিং নেওয়া মানে বিশাল ব্যাপার। মানে তখন ধরো মানে মানে বড় হিট সুপার হিট ছবি আর কি 20-25 কোটি টাকা মানে ব্লকবাস্টার।
তো তখন আর কি বাদশা ওপেনই করেছিল 1 কোটি টাকার উপরে ডে 1, এত প্রমোশন হয়েছিল। কিন্তু তারপরে এ হয়ে গেল। গান খুব হিট বাদশা, আর ছবি তো আচ্ছা মারাত্মক রিওয়াজ। আর বাদশা হচ্ছে কি 10টা সিনেমার ম্যাশ আপ, রাশ আওয়ার, নিক অফ টাইম, মাস্ক, সব ছবি থেকে কিছু না কিছু নিয়ে ওই যে ক্লাইম্যাক্সটা তবে যেটা আছে না, আব্বাস মাস্তান কিন্তু এই নিয়ে নিয়ে ব্যাপারটা হেভি করতে পারত, ঠিক আছে, হেভি করতে। আর ওর যতগুলো ছবি তুমি দেখো, এই আজনাবিতে সব কটা হচ্ছে এরকম ভাবে বানানো, সব কটা ছবিগুলো তো অরিজিনাল ছবি অনেক পরে দেখেছি, কিন্তু দেখলাম যে শালা এরকম ভাবে তুলেছি, কিন্তু কি সুন্দর তুলতো আব্বাস মাস্তানকে। আমার এই জন্য হেভি। ওদের যেটা যেটা ছিল প্লাস পয়েন্ট কি, ওরা এমন ভাবে ইন্ডিয়ানাইজ করে দিত। তোমরা বাজিগার তো দেখেছো নিশ্চয়ই। বাজিগারের যে অরিজিনাল যেটা আছে কিস বিফোর ডাইং এ ও যাদেরকে মারে, যে ছেলেটা আছে ও যে মারে মেয়েদেরকে, ওখানে কিন্তু কোনো রিজন নেই ওর কাছে। হি ওয়ান্টস টু মানে রিচ উমেন এন্ড নিজে বড় লোক হতে চায়, সেই কারণে করে। মানে ওর কিন্তু কোনো ওই মদন চোপড়া বাবার বিজনেস নিয়ে নিয়েছে, বদলা নিচে, ওই তো রিভেঞ্জের কোনো অ্যাঙ্গেল ছিল না কিস বিফোর ডাইং এ। কিন্তু এটা ওইটা ওরা বলেছিল introduce করে। বলেছিল সেলিম খান, ছবিটা যখন হ্যাঁ, লেখা হয়েছিল। সালমানের কাছে যখন গেছিল, তো সালমান বলেছিল করবে না, তো সালিম খান বলেছিল যে এটা মায়ের ক্যারেক্টার ঢোকাও, যে মায়ের জন্য বদলা নিচ্ছে, তাহলে ওটা জাস্টিফাইড হবে যে লোকটা কেন এসব করছে। ঠিক আছে, তো তখন ওরা মায়ের ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করেছে, কিন্তু আর সালমানের কাছে আর যায়নি, তারপর চলে গেছে শাহরুখের কাছে। ওটাই কিন্তু ছবিটাকে ঘুরিয়ে দেয় কিন্তু ওই মায়ের ক্যারেক্টারটা, ওই যে মদন চোপড়া লাস্টে যখন শাহরুখ মারছে, ওই যে ইমোশনটা কাজ করছে, ওটা ছাড়া বাদিগার নয়। ওখানে একটা আইকনিক জিনিস আছে, ওটা ওটা আমি ছোটবেলা দেখলে হেভি হাই পেতাম। সেটা হচ্ছে যে যখন শাহরুখকে পেটে ওই এটা ঢুকিয়ে দেয়, রড না কি ঢুকিয়ে দেয়, তখন না ও হাসে, ঠিক আছে, ভিলেন হাসে, তারপর দেখা যায় শাহরুখও হাসা আরম্ভ করেছে। ওই জায়গাটা যা মস্তি পেতাম না ছোটবেলায়, মানে ওটা একটা আলাদাই ছিল, মজা ছিল। ওর ক্লাইম্যাক্সটা শাহরুখ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছিল, যেখানে এসে ওকে কাঁধে গুলি মারে, ওই জায়গাটা হেভি। আর একটা ছবিতে তুমি ভাবো, মানে তখনকার এরকম ব্যাপার না যে শুধুমাত্র একজন মিউজিক ডিরেক্টরের হাত থেকে ভালো ভালো গান বেরোচ্ছে, সব ছবি ভালো ভালো গান। তুই ভাবো ওরকম গান আসবে, মানে এবার যে মিউজিক ডিরেক্টরই হোক, কি গান! তুই ভাবো তো, এই আরেকটা বলছিল ঝাড়খণ্ডের অ্যালবাম ভাবো তো, আমদি এডুকেশন নামের অ্যালবাম, মানে ওইসব অ্যালবাম আসবে। আর আব্বাস মাস্তানে কিন্তু একটা হেভি জিনিস আছে, এই যে রূপম অ্যালবামের কথা বলছো, তুমি দেখবে বাজিগার কিন্তু একটা অ্যান্টি হিরো, একটা থ্রিলার ছবি, ঠিক আছে, তার মধ্যে অ্যাকশনও রেখেছে, তার মধ্যে রোম্যান্সও রেখেছে, তার মধ্যে কিন্তু জনি লিভারের আউটস্ট্যান্ডিং কমেডিও আছে, তার সাথে আউটস্ট্যান্ডিং গানও আছে। সো নাও ইট বিকামস আ পট বয়লার। এইটা কিন্তু এখনকার ডিরেক্টরদের পক্ষে সম্ভবই হচ্ছে না। এই যে মাসালা, আব্বাস মাস্তান কিন্তু থ্রিলার ডিরেক্টর প্রাইমারি, কিন্তু ওদের ছবিগুলো কিন্তু মাসালা, ওই জন্য হিট হতো। তাহলে বাজিগার কিন্তু যে টাইপের ছবি, এটা তো আরবান সেন্টারের বাইরে ওয়ার্ক করা উচিত না, কিন্তু ওরা প্যাকেজিংটা এমন করে দিয়েছে, স্ক্রিন প্লেটাকে এমন ভাবে বানিয়েছে যে ইট ইজ ওয়ার্কিং ইন এভরি, মানে স্মল টাউনে ওয়ার্ক করছে, মেট্রোতে ওয়ার্ক করছে। বাজিগার বলছো তো, যদি আমরা খুব ভালো করে দেখি খিলাড়ি ছবিটা ভাবো, ছবিটার প্রথম 40 মিনিট একটা ইয়াং জেনারেশন কমেডি ফমেডি হচ্ছে, ছবিটা ট্রান্সফর্ম হয়ে গেল এরকম ভাবে যে কিডন্যাপ করে রেখেছে, এবার খুন হচ্ছে। মানে আমি যখন খিলাড়ি দেখেছি, মানে সেটা তো বহুবার দেখেছি, যখন রিসেন্ট খিলাড়ি দেখেছি, সেটা খিলাড়ি তো একদম দারুণ ভাবেই লেখা, মানে যেভাবে ছবিটা নিয়ে গেছে ভীষণ ভালো। এবং ভাবো খিলাড়ি আগে অক্ষয় কুমার তো ডেবিউ করে গেছিল, হিট পাচ্ছিল না, ওরা ট্যাগও দিয়ে দিল, হিটও দিয়ে দিল, ওরকম গান একটা নতুন জুটি বানিয়ে দিল, ওরা যা ইচ্ছা তাই করতে পারতো আব্বাস মাস্তান। আমার হেভি হেভি। অক্ষয় কুমার খিলাড়ির জন্য কত টাকা পেয়েছিল জানো? 2.5 লাখ টাকা। আব্বাস মাস্তান একটা ইন্টারভিউতে বলছিল, বলছে যে রতন জैन কে বলেছিল, রতন जैन প্রডিউসার ছিল মোস্ট প্রবাবলি, বলেছিল মুঝে 2.5 লাখ রুপए দে দিজিয়ে প্লিজ। তখন অক্ষয় কুমার এই টাকা পেত 2.5 লাখ, আর এখন অক্ষয় কুমার কত পায়? 25-30 কোটি। কি জায়গায় পৌঁছে গেছে। মাঝে তো ফিস আরো বেড়ে গেছিল, এখন তো ফিস কমালো অক্ষয় কুমার একটু ডাউনফল এসছে বলে। যা ফিস করে নিয়েছিল। আর আরেকটা ছবি হচ্ছে হেভি লাগে, আজনবী। ওফ, মানে আজনবী, সোলজার, সোলজারের মতো সিনেমা। সোলজারে ববি দেওয়াল ওই বালিয়াড়ির মধ্যে থেকে আসছে, আর ব্ল্যাক টি শার্ট পরে, ব্ল্যাক জিন্স পরে, ওরকম গগলস, ও ভাই ওর আলাদাই ক্রেজ। আরে সোলজারে একটা সিন আছে, প্রথম যে সিনটা দেখবে একজনকে বাঁচায়, ঠিক আছে, একটা ডক ইয়ার্ডে গাড়ি ফাড়ি ড্রাইভ করে বার করে বাঁচায়, তো দেখবে ববিদলে একটা হাতে প্লাস্টার,
ঠিক আছে, এবার দিয়ে ওই লোকটাকে গুলি করে মারে। ও বলে মেরা এক উসুল হ্যায়, কাম খতম আদমি খতম। তখন ববি দেওল ওকে গুলি মারে, আর মেরা উসুল হ্যায় আদমি খতম কাম খতম। ঠিক আছে, ডায়লগ আছে। এবার ও দেখবে ওটা ওর আরেকটা তৃতীয় হাত আছে, মানে প্লাস্টারটা আর কি ফেক। এবার এই সোলজার হচ্ছে 98 এর সিনেমা, 97 98 এর ছবি। ওয়ান্স আপন আ টাইম ইন মেক্সিকো বলে একটা ছবি আছে রবার্ট রড্রিগেজের, ওখানে আমাদের আছে জনি ডেপ। জনি ডেপ ওরকম একটা থার্ড হাত ওরকম প্লাস্টার নিয়ে বসে থাকে, আর নিচে দিয়ে ওরকম ভাবে গুলি মারে। সেম সোলজারে যেটা দেখিয়েছে 98-এ আব্বাস মাস্তান, 2003-এ ওটা হলিউডে হয়েছে। ফ্যাক্ট বলছি তোমাদের। তুমি যে ইমেজটা বলছো না, ওই ইমেজটা নিয়ে প্রচুর মিমও হয়, এটা মিম টেমপ্লেট হয়ে গেছে এখন। হ্যাঁ, ববি দেওলের একটা মিম হয়, বাট জনি ডেপেরও আছে। ও একটা পুরো একটা আলাদা হাত নিয়ে বসে, আর নিচে রিভলভারটা ধরে রাখে, যে কেউ যদি কিছু করে তাহলে ও গুলি করে দেবে। ওটা সিন আছে পুরো সেম সোলজারের মতোই। সোলজার তারপরে আউটস্ট্যান্ডিং। সোলজারের ওই সিকোয়েন্স গুলো বলো, বাড়িতে এসছে, ওর যাকে ফেক কাকা বানালো আসলো, বন্দুক রেখে দিয়ে চলে গেছে, ঠিক আছে, মালটা বসেই আছে, বন্দুক দেখানো, পরে দেখছে ওটা একটা হোল্ডার, হয়ে যায় বলে হেভি। আর সব থেকে সেরা হচ্ছে সোলজারের যখন হচ্ছে জানতে পারলো যে এই যে মানে ওই পেন্ট করে 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 দাড়িটা মুছছে, ওটা তো আমরা অনেক পরে ধরলাম যে ওটা পেন্টে করা। ওটা নিয়ে কি নোংরা মিম হয়, ওই যে দাড়ি বসালে লোকটা একই থাকবে, ওটা আব্বাস মাস্তান পেন্টে করে দিয়েছে। ভাবতো এইসব এইসব ট্যালেন্ট লাগে লোকের। আব্বাস মাস্তান যা বানিয়েছে, বলছি সোলজারের মোমেন্ট আছে একটা, ওই ওই যে তুমি বলছো না যার মাথায় বন্দুক বসিয়ে দেয়, ওর ঠিক আগে দেখবে একটা অ্যাকশন আছে, একটা গান ফাইট আছে। ওই গান ফাইটটাকে কত ইনোভেটিভলি ট্রিট করেছে, ওটা নিশ্চয়ই কোনো হলিউডের সিনেমা থেকেই নিয়েছে 100%। একটা লোক নিচে থেকে পালিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলো উপর থেকে গুলির আওয়াজ চললো। ও সিঁড়ি দিয়ে যেই এলো, দেখছে সিঁড়ি দিয়ে একটা ডেড বডি উল্টে উল্টে পড়ছে। তো ও উপর দিকে ছুটছে, দেখলো যেটা বডিটা পড়ছে ওটাই অ্যাকচুয়ালি ববি দেওল। ওরকম সিটি মারলো, দিয়ে গুলি করে দিল। এই যে ক্যারেক্টার মোমেন্ট, অ্যাকশন ইজ মানে তুমি দেখো ওকে দেখাচ্ছে যে ইন্টেলিজেন্ট, ও একা ঢুকে অত লোককে মারছে, কিন্তু ওই যে কিভাবে মারছে, ওই যে মোমেন্ট গুলো, ওগুলো কিন্তু লিওন দ্য প্রফেশনাল থেকে অনেক কিছু তুলেছে। লিওন দ্য প্রফেশনাল একটা সিন ছিল না, দেখবে বারেন্ডা দিয়ে নিচে তাকায়, ও ধরে নিয়ে ফেলে দেয়, ওখান থেকে নিয়েছে বিভিন্ন জিনিস। কিন্তু ওটাকে এত বুদ্ধি করে মার্চ করে ইউজ করেছে, ওই মোমেন্ট ওইগুলো তুমি দেখবে এখনকার ডিরেক্টররা করতে পারে না, কেউ পারে না, ওরকম মোমেন্টই পাবে না ওরকম। তো বলছে এটা গোটা সোলজার ছবিতে আছে, ওই লাইটারটা দিয়ে আগুন ধরাবে, ও লাইটারটা ওকে মেরে ওখানে ফেলে দেবে যাতে সন্দেহটার ওপরে যায়, ঠিক আছে, গোটা ছবিতে মেনটেন করেছে একদম। ওই লিফটে করে নামবে, ও বলবে তুই কোথায় আছিস, বলছে বস আমি লিফট থেকে উঠছি, ওরা বলবে লিফট থেকে উঠছে, ওরা ভাববে পুরো দাঁড়িয়ে রয়েছে যে ও দরজা খুলে মেরে দেবে, গুলি চালাবে পুরো মেরে দেবে, দেখবে ওদের লোকটাকেই মেরে দেবে, তারপরে পরের লিফটটা গিয়ে ওটাও লিওন দ্য প্রফেশনালে আছে। মস্তি লাগে দেখতে ওগুলো আজকেও না, মানে সোলজার বলো আজনাবি বলো, তুই ভাবো আজনাবিতে ওই যে জায়গাটা যখন দেখালো বিপাশা বাসু বেঁচে আছে, ঠিক আছে, ওই যে সিনটা, আরে কি হাই দেয় বলতো, মানে প্রথমবার আরে এরকম একটা ছবি বানিয়েছে লোকটা, আজনাবি বানিয়েছে। আজনাবি ব্যাপক লাগে, ব্যাপক। এবং যদি আজনাবির যে ড্রিম, হামরাজও ভালো, হামরাজও হেভি সিনেমা। আমি বলছি আজনাবির যে ড্রিম, এটা ভেবেছিল যে অক্ষয় কুমার ববি দেওয়ালের রোলটা এবং শাহরুখ খান অক্ষয় কুমারের রোলটা যদি ওটা হতো, ভাবো তো কি হতো যদি এসআর কে এই রোলটা করতো অক্ষয় বাবু। দেখো এই ছবিটা আজনাবি, আমার মনে না অক্ষয় কিন্তু যে রোলটা করেছে ওটা অক্ষয়ই করতে পারতো, ওটা শাহরুখকে দিলে বাজে লাগতো। ওটা বলছি না, আমি বলছি ছবিটা যেটা হয়েছে না, ছবিটা হয়েছে কি ববিকে অক্ষয় পুরো খেয়ে নিচ্ছে, এটা হচ্ছে বিষয়। মানে তোমার ববিকে দিয়ে চৌকি যাবে না এই ছবিটা, কিন্তু এই ছবিটায় মানে ওই জায়গাটা একজন কাউকে লাগতো, মানে অক্ষয়ের পারফরমেন্স ওরা টেনছিল। অক্ষয়ের প্রথম ফিল্মফেয়ার নমিনেশন বোধহয় ওই ছবিতে পেয়েছিল বোধহয়, ওটা বেস্ট ভিলেন পেয়েছিল, আইফা পেয়েছিল মনে হয় বেস্ট ভিলেন। আবার তো ভিলেন করছে অক্ষয় কুমার, আজকেই শুটিং স্টার্ট হলো। ভালো ভিলেন, ভালো। না না, ও অক্ষয় কুমার ওই ভিলেনটা হেভি করেছিল ওটাতে। ইভেন আমি তোকে বলছি আব্বাস মাস্তানের হামরাজ বলে যে ছবিটা আছে যেখানে অক্ষয় খান্না ভিলেন হয়েছিল, ওটাও হেভি, ওটাও হেভি সিনেমা। হামরাজের গানগুলো হেভি হেভি। এই যে অক্ষয় ভিলেন করে দিয়েছে, অজয় ভিলেন করে দিয়েছে, এখন আর এই জিনিসটা তুমি পাবেই না। ববি দেওয়ালের ক্যারেক্টার, মানে যারা ববি দেওয়ালের যে লুকটা দিয়েছিল না হামরাজে, ওই ওরকম একটা চুল একটা চশমা পরে রয়েছে, এবং ওর যে টুইস্টটা, ঠিক আছে, মানে আমাদের খালি মনে হবে ছবিটা ববি দেওয়াল ছবিতে হারাবে,
মানে ওই যে জায়গাটা যখন ভাঙলো যে ও এতটাই ভালোবাসে ওকে, মানে ওটা বিশ্বাসযোগ্যই নয় যে শালা কি টুইস্ট দিচ্ছে। আর একটা সঙ্গে ওটাও খারাপ লাগেনি আমার, নাকাব। নাকাবের নাকাবটাও গানটা ভালো। তো একদিন তেরি বা ওই গানটা যা হিট হয়েছিল ওই টাইমে, আলাদাই আলাদাই। আব্বাস মাস্তানটা একটু না, পড়ে গিয়ে খুব খারাপ হয়েছে বলিউডে, মানে ওদের, তোমরা কি মানে একটা ওরা এখন বলো বলো। তোমরা কি একটা খবর দেখেছো যে আহ, রাজামৌলির মানে আর কি যে আপকামিং ছবিটা মহেশ বাবুর সঙ্গে, সেটা অ্যাকচুয়ালি মানে আনভিল করবে পোস্টার হচ্ছে জেমস ক্যামেরুন, এটা একটা হ্যাঁ হ্যাঁ মিডিয়া জানি, রিপোর্ট রয়েছে। আপডেট এটা দিয়েছিলাম আমার আমি। মনে হয় সত্যিই হবে জানো তো, কারণ জেমস হ্যাঁ ক্যামেরুন হ্যাঁ, ট্রিপল আর থেকে এটা তো প্রচন্ড অবাক হওয়ার ইমপ্রেস কিছু ছিল। নেই। আরে জেমস ক্যামেরুন তো বিধু বিনোদ চোপড়ার যে ছবিটা হয়েছিল ব্রোকেন হর্সেস, যেটা উনি হলিউডে বানিয়েছিলেন, এটা পারিন্দারি হুম। রিমেক ছিল, তো ওইটা হ্যাঁ, নিয়ে তো জেমস ক্যামেরুন লিখেছিল তো, ওটা নিয়েও জেমস ক্যামেরুন একটা রিভিউ লিখেছিল। তো জেমস ক্যামেরুন খুব সাপোর্টিভ টাইপের লোক, যে ভালো হুম। ট্যালেন্ট দেখতে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। আর রাজামৌলির ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি, রাজামৌলি যদি এখন মনে করে না যে আমি হলিউডে ছবি করব, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, আরামসে করতে পারে, এনি ডে করতে পারে। ও ও ওটা করবেও, তুমি দেখো। মানে এই ছবিতে যদি নাও, মানে এটা তো ছেড়ে দাও, এটা হয়তো মোটামুটি ম্যাক্সিমাম ইন্ডিয়ান স্টার থাকবে, কিন্তু ওটাই ওর ভবিষ্যৎ বুঝতে পারা যাচ্ছে। না কিন্তু এটা এটা একটা প্রবলেমও আছে, ও যে ইন্ডিপেন্ডেন্সটা এখানে পায় সেইটাও হলিউডে গিয়ে পাবে না, এটা স্টুডিও চিরকাল সিস্টেম। হয়েছে। হ্যাঁ, হলিউডের এটা, ইন্ডিয়া তো ইন্টারন্যাশনাল মার্কেটে আর কি পেনিট্রেশন আর কি কমার্শিয়াল ছবিতে রাজামৌলি প্রথম করতে পেরেছে। কিন্তু ধরে নাও যারা আগে ধরো করেছে, ধরো জন ভু হংকং এর থেকে কমার্শিয়াল ছবি পুরো বাস্ট করেছিল লেট এইটিজ এ। এবার সেইখান থেকে যখনই জন ভুকে নিল হচ্ছে হলিউড, ঠিক আছে, তুমি দেখবে হলিউডে জন ভু যে ছবি বানিয়েছে একটাও ভালো হয়নি, মানে জন ভুর যে নিজের স্ট্যান্ডার্ড ওটা ম্যাচ করেনি। তো এটা কিন্তু চিরকালই ওদের হয়েছে, যে যখনই ওরা কোনো ডিরেক্টরকে নেয় ওয়েস্ট মানে ইস্ট থেকে তোলে, সেটা অ্যাংলির ক্ষেত্রেও হয়েছে, মানে ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন যতটা ভালো ছবি, তার পরবর্তীতে অনেক হলিউডে প্রজেক্ট করেছে, জেমিনাই ম্যান ফ্যান হ্যান ত্যান করেছে অ্যাংলি, সেগুলো কিন্তু ওই স্ট্যান্ডার্ডের হয়নি। তো এরকম ব্যাপারও আছে, আবার ডেফিনেটলি লাইফ অফ না, পাইয়ের মতো ছবি এরকমও হতে পারে যে রাজামৌলি চেষ্টা করবে যে ও যে বাজেটটা চাইছে সেই বাজেটটা ইন্ডিয়া থেকে পেয়ে গেলে ও অন্য কোথাও যাবে না, সেটা হ্যাঁ বুদ্ধিমানের কাজও হবে না। আমি কিন্তু আমার মনে অডিয়েন্সকে হয় মহাভারত বানাতে যদি হয় না রাজামৌলিকে, তাহলে মানে সেটার জন্য একটু বাইরের সাপোর্ট চাই মনে হয়, যদি সেই স্কেলে বানাতে হয় আর কি। আমাদের ভিডিওটা এই যে এক্ষুনি শেষ হবে, কথা বলবো। হুম, দেখুন, আমরা কিন্তু সিরিয়াস আলোচনা করতে চাইনি বা সিনেমা নিয়ে আলোচনা করতে আজকে চাইনি। আমরা চেষ্টা করলাম একটু আড্ডা, পার্সোনাল বিষয়ে ঢোকার। অরিত্র ব্যাপারটা ঢুকছিলাম, কিন্তু তারপরে অরিত্র এমন একটা কথা বললো সাগর নেই, অরিত্র তো কেস খেয়ে গেল। আমরা এখন অরিত্র চাইছে আমরা ভিডিওটা কন্টিনিউ করি, 4-5 ঘন্টা টানি, যাতে অরিত্র এখন মাইনে না খায়, কিন্তু ও তো খাবে মনে হচ্ছে এখন। না, আমাদের কি আর কিছু কিছু খিল্লি টপিক রয়েছে? না না, ওই আমির খানের ভাইয়ের ব্যাপারটা তো হলোই না, আমির খানের ভাইয়ের ব্যাপারটা তো হুম, কথাই হলো। সেটাই। না, ওই আমির খানের বিষয়টা দেখো ভাই, আমি, হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো বলো। না, ওই বিষয়টা দেখে আমি খুব অবাক হয়েছি, মানে হঠাৎ করে, কারণ আমি জানতাম না যে ওই লোকটা আগে থেকে আর কি এরকম বিভিন্ন সময় বলেছে আর কি আমির খানের ব্যাপারে। তবে এটা আগেও দেখো যেগুলো বলেছে এখন, আমি শুনলাম যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ট্যাফেয়ার্স নিয়ে অনেক কথা বলেছে। ওটা তো সত্যি কথাই, ওগুলো যেগুলো বলেছে হ্যাঁ, ওগুলো ফ্যাক্ট সেটাই বলেন, ওগুলো সেটাই। ভুল কিছু বলেনি। হ্যাঁ, কার কোথায় আমির কি খান তো লুকানো আছে। খুব ভদ্রলোক তো নয়, আমির হ্যাঁ, খানের অনেক প্রেমের গল্প আছে। না, আমার এটা নিয়ে কোনো তাই, অপিনিয়ন নেই। জানি না, ফয়জাল খানকেও চিনি না, শাহরুখ খানকেও চিনি না, পার্সোনাল লাইফে কি অপিনিয়ন দেবো, আমার কোনো অপিনিয়ন নেই এটা। শাহরুখ খানকে চেনো না নাকি, কি বললে? বললাম আমির খানকেও পার্সোনালি চিনি না, ফয়জাল খানকেও পার্সোনালি চিনি না, তাই জন্য ওটা নিয়ে কোনো অপিনিয়ন নেই আমার। আচ্ছা আচ্ছা, শাহরুখ আমি খানের একটা শুনলাম। ইভেন্টে দেখবে প্রিয়াঙ্কা চোপড়াকে এরকম বসে বসে ইভেন্টের মধ্যে ওই একটা কি গান গেয়ে গিয়ে আই লাভ ইউ বলছে, পাশে করণ জোহর বসে বসে হাসছে। তো দেখবে ভিডিওটা মাঝে মাঝে ভাইরাল হয়, মানে সবাই অকওয়ার্ডলি তাকাচ্ছে যে কি চলছে, প্রিয়াঙ্কা চোপড়া স্টেজে দাঁড়িয়ে রয়েছে। তাই নাকি? দেখবে একটা ভিডিও, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই 2008 পার্ট, ওই সময়কার করণ না, জোহর আমি পার্ট। দেখো এখন অব্দি যেটা আমি সব থেকে বেশি অকওয়ার্ড দেখেছি সেটা হচ্ছে রণবীর আর ক্যাটরিনার যখন ব্রেকআপ হচ্ছিল, ওরা জাগ্গা জাসুসের প্রমোশন করছিল।
ওইখানে ওরা কিছু ইন্টারভিউ দিয়েছিল যেগুলো মানে রিয়েলি মানে আর কি মানে খুব উইয়ার্ড আর কি, দেখেই বোঝা যাচ্ছে যে নেগেটিভ এনার্জি কাজ করছে দুজনের মধ্যে। আর যে জিনিস করছিল না ওগুলো দেখলে খারাপও লাগে। খুব বার মানে ক্যাটরিনার সাথে খুব খারাপ। ক্যাটরিনা কাইফের ব্যাপারে না একটা যেটা মানে দেখে যা মনে হয় এবং যা শোনা যায়, এত এত বছর ধরে তো সব মিথ্যে হতে পারে না। একটা মানুষের ব্যাপারে যখন একটা জিনিস রিপিট হচ্ছে প্রত্যেকের কথায়, সেটা হচ্ছে ক্যাটরিনা নাকি প্রচন্ড মানে আর কি নাইস পার্সন এবং একটা নিজের মানে আর কি পার্সোনালিটি মেনটেন করে চলে, খুব যে একেবারে না হেলা ফেলা করছে সেরকম ব্যাপার আর কি নয়। এবং এমনিতে নাকি প্রচন্ড আর কি মানে মানে ওয়েল এডুকেটেড একজন পার্সন। তো তার সঙ্গে যা করেছে রণবীর কাপুর কিছু জায়গাতে আমার বলছে যে ভাই বাড়াবাড়ি হয়, মানে উল্টো পাল্টা করেছে আর কি, মানে এটা করা কখনোই উচিত ছিল না আর কি। তো ওটা আমার দেখে খুব অবাক লেগেছিল যে এরকমও মানে আর কি একদম মানে এরকম স্টারেরা যদি মানে অন ক্যামেরা নিজেদেরকে ধরে না রাখতে পারে, দেখো একটা প্রফেশনালিজম বলে বিষয় থাকে, তো তোমার মধ্যে অসুবিধা থাকতেই পারে, কিন্তু সেটা ক্যামেরার এতেই রাখা উচিত। যাই হোক, রণবীর কাপুরের দীপিকার বিয়ে সাথে হয়ে গেছে, কিন্তু ক্যাটরিনা কাইফের বিয়ে হয়ে গেছে। দীপিকার সাথে কিন্তু রণবীরের কোনোদিনও অন স্ক্রিন কোনো রকম তুমি গন্ডগোল ঝামেলা দেখতে পাবে না। দারুণ কেমিস্ট্রি, মানে সেটা বিয়ে জাবানি হ্যাদিবানির সময়ও তামাশার সময়ও মানে দুজনের কথাবার্তা মানে অন স্ক্রিন খুব ভালো, মানে কোনো কেমিস্ট্রিতে প্রবলেম মনে হয় না ওদের। মানে আমি বলছি ইন্টারভিউ দেওয়ার সময়ও কোনো প্রবলেম মনে হয় না। রণবীর তো ইভেন আলিয়াকেও তো কথা বলতে দেয় না, আলিয়াকেও তো কথাবার্তা বলতে না, আলিয়া ভাট্টের ভালো লাগে রণবীর কাপুরকে এখন তুমি সেটা যে আমি শাহরুখ চোপড়াকে একসাথে খুব মানে আমার খুব ভালো লাগবে, মানে খুব হট কাপল মতো ভালো লাগবে, মানে অন স্ক্রিন কেমিস্ট্রি হেভি। শাহরুখের সাথে সবারই, শাহরুখ আর প্রিয়াঙ্কা। শাহরুখ আর প্রিয়াঙ্কা, আচ্ছা। আমার শাহরুখ আর প্রিয়াঙ্কাকে কোনোদিনও ভালো লাগেনি ভাই। আমার শাহরুখ খানের সাথে 90s এর হিরোইনদেরকেই ভালো লাগতো, জয়ী চাওলা, মাধুরী দীক্ষিত, ওই যে এটা মানে কাজল, ওই যে জাংলি বিল্লি বলেছিল না, ওই জাংলি বিল্লি ব্যাপারটা কিন্তু সত্যি ছিল, মানে একটা দুজনের মধ্যে একটা খুব হট একটা কেমিস্ট্রি আছে। না না না, ভালো লাগে। ওটা একটা অন্যরকম ইকুয়েশন। রূপম দা যেটা বলছে সেটা একটা অন্যরকম ইকুয়েশন, সেটাও মানে প্রশংসনীয়, সেটা একটা অন্যরকম ইকুয়েশন ছিল, ঠিকই বলেছে রূপম দা কথাটা। আর না, শাহরুখের সঙ্গে আরেকজনকে ভালো লেগেছে, কিন্তু তার সঙ্গে শাহরুখ বেশি ছবি করেনি, তার কারণ হচ্ছে সে মানে মারা গেছিল আর কি। বলো না আমাদের হ্যাঁ দিব্যা ভারতী আমার হেভি লাগে, মানে হেভি লাগতো ইন দ্য সেন্স উনি যখন ছিলেন তখন আমি ছিলাম না, কিন্তু পরবর্তীতে যখন দেখেছি ওনার ছবি আমার ব্যাপক লেগেছে আর কি দিব্যা ভারতীকে। দিব্যা ভারতীকে খুব ভালো লাগে। তার আমার একেও ভালো লাগতো, বলো না সে এখনো আছে, ভাগ্যশ্রী, ভাগ্যশ্রী তো নাম, হ্যাঁ ভাগ্যশ্রী। না, সালমান খানের কথা বলছি, সালমান হ্যাঁ। এখন এইরকম হিরোইনের একটুখানি অভাব আছে। যাই হোক, এখন সবকিছুই না প্রচন্ড বেশি গ্ল্যামারাস হয়ে গেছে আর কি। আমি যাদের কথা বলছি তুমি মনে হয় এরা এরা বিউটিফুল, কিন্তু সেই ব্যাপারটা নেই আর কি, মানে ডিভা ডিভা ব্যাপারটা নয় আর কি এখন যেটা হয়ে গেছে। তুমি যেটা বলছো, এই তুমি দেখবে কারিশমা কাপুরের বিয়ের একটা ভিডিও আছে, ইউটিউবে আছে, ওখানে দেখবে গোবিন্দা গেছে, সালমান গেছে, অক্ষয় গেছে, নর্মাল জামা কাপড় পরে গেছে। মানে ধরো তুমি একটা বিয়ে বাড়িতে গেলে ধরো মানে প্লেজার টেজার পড়বে, তো অক্ষয় কুমারও তাই গেছে। সেটা ডেফিনেটলি দামি, আমি বলছি না যে আমাদের লেভেলে পড়ছে, বাট দামি পড়ছে, কিন্তু সেটা নর্মাল। আর এখন হয়ে গেছে কি, অক্ষয় কুমার যদি কোনো পার্টিতে যায়, মানে এক্সাম্পল দিচ্ছি, সেটা ডিজাইনার জামা কাপড় পরে, মানে যেখানেই যাচ্ছে সেখানে ডিজাইনার জামা কাপড় পরে যাচ্ছে, যেটা মানে তোমার মনে বাকিদের থেকে আলাদা, ঠিক আছে। এবং বলো বলো, তুমি কথাটা বললে আমাদের মতো, নিজের আমার কথা বলো ঠিক আছে, আমাদের বলো না। সাগরী আজকে কিছু জামা পরে এসেছিল জানো, টাটলে জামা পরে এসেছে, টাটলের জামা, বিয়ার হাউসের জামা, স্পাইকারের প্যান্ট, এগুলো পরে এবং পরার পর আমি ধরো বলি ভাই তুই এইসব ব্র্যান্ড পরিস, বলে কি রূপম দা এসব আমি যাই না, আমি জাস্ট কিনে নিই বা বাবা দিয়ে দেয়। ও যাই পরে সেগুলো ব্র্যান্ডেডই পরে, এবং ও মানে ওগুলো জাস্ট খেলি করে পরে। ও যারা জুতো পরে, যে কোনো জুতো, উডল্যান্ডের জুতো হয়। না না, আমি অ্যাকচুয়ালি মানে অতটা আমি ব্র্যান্ডে করি না আর কি, মানে এবার হতে পারে যে সেইটা মানে আর কি মানে আমি পড়ি হয়তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওটা আমার ফোকাস থাকে না আর কি। ফোকাসটা এটাই থাকে যে পরে আমার কমফোর্ট আছে কিনা, যে কারণে দেখবে যে আমার কিছু পার্টিকুলার জামা রয়েছে, দর্শকের অনেক সময় বলে যে দত্ত তোমার কি দাদা একটাই জামা নাকি, এইটাই পরে রোজ বসো কেন, কিন্তু আমি ওগুলোতেই কমফোর্টেবল, তো আমি ওগুলো পরেই বসি, ঠিক আছে। দর্শককে বলতে বোনের প্রচুর জামা আছে এবং সব ব্র্যান্ডেড। সাগর নীলের, আপনারা সাগর নীলকে দেখেননি তো, আমরা একটা ইন্টারভিউ করেছিলাম চঞ্চল চৌধুরী, ওখানে ওর জামা নিয়ে সমস্যা হয়েছিল, সবার সাউন্ড নিচ্ছে, ওর জামার জন্য সাউন্ড নিচ্ছে না।
কারাগারের সময় আগে বললে সব বুলেট প্রুফ জামা টামা, সাউন্ড কি করে ঢুকবো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক বা আমি আছে। তখন বলছিলাম বিষয়টা নিয়ে, হ্যাঁ, তুমি দেখবে হ্যাঁ, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস হতো, ওখানে ধরো হুম, কারিশমা কাপুর ওকে অ্যাওয়ার্ড দিতে উঠছে, সালোয়ার কামিজ পরে আসে, মানে সুন্দর হুম, দেখতে সালোয়ার কামিজ পরে হুম, চুল খুলে সেজে যে হুম, গুজেছে। এখন হুম, হয়ে গেছে কি সবই ডিজাইনার জামা কাপড়, ওই জন্য হিরোইনরা হুম, সারাক্ষণই টিপা সেজে আছে, ঠিক আছে, এবং একজনের ড্রেসের সাথে আরেকজনের ড্রেসের কোনো ডিফারেন্স নেই, যে একটা যে যেটা ন্যাচারাল বিউটি। না আমি তোমাকে বলছি তুমি ফিল্ম ফেয়ার 2001-2002 ওই সময় তুলে নাও, দেবদাস না, ফেবদাসের সময় এটার একটাই বেসিক কথা, সেটা হচ্ছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি যখনই ঠিক করলো যে আমরা বলিউড হব হলিউড থেকে, তখনই এইটার এই চেঞ্জ গুলো আসতে শুরু করলো। সবার দেখা দেখি কর্পোরেট, সবাই করলো, নাহলে হলিউড চিরকালই ছিল, কর্পোরেট যখন থেকে হলো যে সবই হুম, কর্পোরেট, সবই হুম, ব্র্যান্ডিং। ওই জন্য তুমি দেখবে এই যখন অ্যাওয়ার্ড শোতে ঢোকে তার আগে যে রেড কার্পেটটা থাকে সেখানে না জিজ্ঞাসা করে অ্যাক্টরদেরকে হোয়াট আর ইউ ওয়ারিং। এবার তারা ধরো রণবীর সিং বলে আই এম ওয়ারিং, ও ডিজাইনারদের নাম বলে আই এম ওখানে ওয়ারিং মাই, ঋত্বিক রোশনের একটা হেভি ভিডিও আছে, ঋত্বিক যে রোশনের। ये कपड़े हैं, ये कपड़े हैं, इसे जूते कहते हैं। अच्छा आप डिजाइनर का नाम पूछ रही है, अच्छा ডিজাইনার का नाम क्या है, তো পাশে জিজ্ঞেস করছে নিজের ম্যানেজার, ওটা ঋত্বিক হেভি দিয়েছিল, ইনকো কাপড়ে হ্যাঁ, कहते हैं। না, শোনো, রেড কার্পেটের যদি প্রশ্ন আসে তাহলে নো ওয়ান ক্যান বিট অভয় দেওয়াল। ঠিক আছে, বলছে আমি टी सीरीज के बाद खाया था, मार खा के आ रहा हूं। ঠিক আছে, ওইটার থেকে ওটা এবারে আলটিমেট লেভেল ছিল। রূপম দা দেখেছো তো ওটা? না না, এ ওর বাবা, একটা এইটা দেখো সিনেমা নি নিয়ে তুমি? বাওয়াল হয়েছিল, ওর একটা সিনেমা নিয়ে বাওয়াল হচ্ছিল। এইটা দেখো, এই রিলটা ভাইরাল রিল। অভয় দেওয়াল না চোখে ঘুষি খেয়েছে, বোঝা যাচ্ছে। ঋত্বিকেরটা না না দেখেছি। ওটা অ্যাকচুয়াল নয়, ওটা কিন্তু অ্যাকচুয়াল নয় যে ঘুষি খেয়েছে। আচ্ছা, আচ্ছা, ওটা ব্যাপারটা কি বলো, আমি ওটা জানি না তাহলে। ওটা হয়েছিল কি, ও একটা সিনেমা কোনো করেছিল, তো সেই হুম, সিনেমাটার ওই প্রডিউসার ছিল, তো ওটার হুম, মিউজিক রাইটস নিয়ে টি সিরিজের সাথে কিছুটা ঝামেলা চলছিল, হ্যাঁ, হ্যাঁ, সেটা ঠিক জানি, আছে? হ্যাঁ। হুম, ওটা কিছু বাওয়াল চলছিল, তো সেইটার ব্যাপারে ও প্রোটেস্ট করতে চাইছিল, যে টি সিরিজ আর কি আমার উপর চাপিয়ে দিচ্ছে বা কিছু করছে, মাসেল পাওয়ার দেখাচ্ছে। তো সেইটা হুম, ও অ্যাওয়ার্ডে ওইভাবে সেজে এসে বেসিক্যালি ওটা থ্রু দিয়ে মিডিয়ার থ্রু দিয়ে ওটা প্রোপাগেট করতে চাইছিল যে আমার সাথে বাওয়াল চলছে, সেই জন্য ইচ্ছে করে মেকআপ করে ওরকম ভাবে এসেছিল, না হলে চোখে ঘুষি আচ্ছা, খেয়েছে আর ওইভাবে চলে সেটা হয় নাকি, ওটা বেসিক্যালি মানে ওয়ে অফ মানে কি বলবো প্রোটেস্টিং বলতে পারো। আমি দু হাজার আমাদের তেরো বাং- সালে আমি আমাদের বাংলার একটা এরকম রেড কার্পেট দেখেছিলাম। আমি নাম নেবো না কারোরই। তো দুজন, আমি জানি না তোমরা দেখেছো কিনা, দুজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আমাদের এখানকার একটা অ্যাক্ট্রেসদেরকে ঢুকছিল, জিজ্ঞাসা করছিল। এবার আমি দেখছি, আমার মনে হয় যে স্ট্যান্ড আপ কমেডি যারা করে তারা না খুব ভালোভাবে জিজ্ঞাসা করছিল এবং ইয়ার্কি করে জিজ্ঞাসা করছিল। আমাদের এখানকার একজন অ্যাক্টর তাকে জিজ্ঞাসা করেছে, এত গাম্বাট, ও বুঝতেই পারছে না এই আর কি করছে। এবার সে সিরিয়াস হয়ে যাচ্ছে, মানে দেখাচ্ছে আমি কুল, বাট সিরিয়াস হয়ে যাচ্ছে, আবার কুল, আবার সিরিয়াস হয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছে না যে কি প্রশ্ন করছে, কেননা বলছে। মানে যদি এখন আমি তোমাদেরকে বলি যে তোমাদের কত ভাগ্য বলো তোমরা আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করছো, এটা যদি বলি, এবার যদি এটা এই কথাটার আপোষ তুমি বুঝে তুমি এগিয়ে যাও যে হ্যাঁ রূপম নিজে খুব বড় ভাবছো, মানে এরকম কথাবার্তা যদি বলে, তখনই বোঝা যায় যে আমাদের এখানে রেড কার্পেট ফার্পেট করলেও কিছু হবে না। এগুলো বুঝতেই পারে না যে জিনিসটা কি আলটিমেটলি, এখানে ওরা কি করছে, এটা একটা কমেডি, লোকের দেখবে এটা মজা পাবে। আমরা এইসব দিয়ে কিছু কিছু জায়গায়, মানে সব জায়গায় না, কিছু ওটা কিছু ওদের জায়গায় আমরা জিজ্ঞাসা করেছিল যে পছন্দ, তোমার কিরকম পছন্দ, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন ছিল তো। আমি হ্যাঁ, আমি আর বুঝতে কিছু পেরেছি। আমি আর বেশি কিছু বলবো না। হুম, এই ঠিক জানি আছে, না আচ্ছা, চলো। নাকি। এক হ্যাঁ, হ্যাঁ, ঘন্টা দশ চলো, চলো, আবার আমরা আসবো। এবং আমি এখানে দর্শকদের কাছে জানতে চাই যে আজকে যেরকম খামখেয়ালি এবং খুবই ভুলভাল জিনিসপত্র নিয়ে আলোচনা হলো, আপনারা এই ধরনের এপিসোড চান কিনা? কারণ আমাদের কিছু লাস্ট ভিডিওর মানে রিয়াকশন দেখে, অডিয়েন্সের কমেন্ট বক্স দেখে, অডিয়েন্স যে কমেন্ট করছে সেটা দেখে মনে হয়েছে যে মানুষজন এরকম জিনিস নিয়েও ভিডিও চায়, আলোচনা চায়, যেটা আমরা একেবারেই করি না। আমরা খুব সিরিয়াস, একদম যে স্ট্রেট ফরওয়ার্ড, এই ট্রেলার বেরিয়েছে, ওই টিজার বেরিয়েছে, ওটা নিয়ে ডিসকাশন করলাম, বন্ধ করে দিলাম ভিডিও, এরকম করি। তো আপনারা এই ধরনের ভিডিও কি প্রেফার করবেন? আপনারা সেটা জানাবেন, এবং যদি আপনারা প্রেফার করেন তাহলে আমি বলবো আপনারা কোন কোন বিষয়ে জানতে চান সেগুলো আপনারা কমেন্ট করুন, যে আচ্ছা এইটা নিয়ে কথা বলো, ওটা নিয়ে কথা আর বলো, কার কার তাহলে সেটা আমার নিয়ে। সঞ্জয় দত্তের মিমিক্রি ভাল লেগেছে বলুন, সঞ্জয় দত্তের মিমিক্রি তাহলে আমি করবো প্রত্যেকটা ভিডিওতে। এবং পরে দামের এপিসোডটার কথাও প্রথমে তুললো,
যেখানে ওই মদ নিয়ে আলোচনা আছে, ওটা পরের দিনকে দেখাবো। ওখানে আবার বলছে জ্যাকি শ্রফ নাকি সালমানকে বলতে সাল্লে, এ সাল্লে, প্রথমে সালমান থেকে সাল্লু, সাল্লু থেকে সাল্লে। ঠিক আছে, চলো আজকের মতন এন্ড করি নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। এন্ড করি। থ্যাংক ইউ, টাটা টাটা। সাবস্ক্রাইব করুন, যাদের ভালো লাগে সাবস্ক্রাইব করুন।